আচ্ছা, সকলে আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হুম। তো অনেকদিন মাঝখানে আপনাদের ক্লাস হয়নি। অনেক দিনের ছুটি ছিল। তো ছুটির পর আবার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। উম, তো আমরা ক্লাসে এখনো পর্যন্ত কি আলোচনা করছিলাম তাহলে? কার কতটুকু মনে আছে একবার বলবেন শুনি। কর্মনিবাচ্য হচ্ছিল লাস্ট ক্লাসে। লাস্ট ক্লাসে না, আমি বলছি যে আমরা এতক্ষণ পর্যন্ত আমার যতগুলো ক্লাস হয়েছে এতদিন পর্যন্ত প্রতিটা ক্লাসে কি কি পড়িয়েছি, কার কতটা কি মনে আছে একটু বলুন। স্যার, প্রত্যয়ের ব্যক্তির পরিচয় আর কর্মনিবাচ্য এগুলো হয়েছিল। উক্ত অনুক্ত এগুলো নিয়ে বলেছেন। এছাড়া আর কিছু পড়িয়েছিলাম কারো মনে আছে? হ্যালো। বিভিন্ন কারকগুলো শব্দরূপ বলেছিলেন, বুঝিয়েছিলেন স্যার। অকারান্ত হ্যাঁ, ইকারান্ত এইসব শব্দরূপ বলেছিলেন, বিভিন্ন শব্দরূপ। তাছাড়া বিভক্তি দু প্রকারের, তার মধ্যে আবার তিন বিভক্তি, আটমনে পদ, পরস্ময় পদ, টোটাল 18টা। এগুলো সব মনে আছে তো আপনাদের? হ্যাঁ, হ্যাঁ স্যার। বলেছিলেন তো। হ্যাঁ স্যার, হ্যাঁ। মনে আছে। আচ্ছা, আর কর্মনীতে কি হয় বলেছিলাম? কর্মনীতে কোন বিভক্তি উক্ত হয়, কোন কারক উক্ত হয় কর্মনীতে? কর্মকারক। করণ কারক নয়, কর্মকারক। আর কর্মকারক কর্তরিতে? কর্তিকারক। ক্ষতিকারক। কর্তিকারক। আচ্ছা, কর্তরিকারক। কর্তিকারক, তাই তো। আর যেটা উক্ত হয় তার থেকে কোন বিভক্তি হয় বলেছিলাম? প্রথমা। প্রথমা বিভক্তি। প্রথমা বিভক্তি। তাহলে কর্মনীতে কর্ম উক্ত হলে কর্ম থেকে কোন বিভক্তি হবে? প্রথমা। উক্ত হলে প্রথমা হবে। হ্যাঁ, আর কর্তরিতে কর্তা উক্ত হলে কোন বিভক্তি হবে? প্রথমা। প্রথমা। আচ্ছা, তাহলে মোটামুটি আপনাদের মনে আছে অনেকটাই বিষয়। ঠিক আছে, তো আজকে আর রিপিট করব না, কিন্তু কিছু মানে আপনারা যেহেতু অনেকগুলো ক্লাস এই উক্ত অনুক্ত। বলুন। হ্যালো। আচ্ছা, আমি যেটা শেয়ার করেছি সবাই দেখতে পাচ্ছেন? Yes, হ্যাঁ yes. স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তো এখনো পর্যন্ত আপনাদের কর্মণি আর কর্তরী অনেকগুলো ক্লাস হয়েছে, মোটামুটি দুটো ক্লাসে আপনাদের বোঝানো হয়েছে কর্মণি আর কর্তরী। ঠিক আছে, তো আপনাদের অনেকটা মনেও আছে। তো আজকে আমি আর একবার বলবো, কিন্তু তার আগে এখানে দেখুন কতগুলো উদাহরণ আছে। ঠিক আছে, তো এইগুলো কোন বাচ্চা আছে সেটা আপনাদের নিজেদের বুঝতে হবে। দিয়ে যদি কর্মবাচ্যা থাকে তাহলে কর্ম থেকে কর্তরি করতে হবে, আর যদি কর্তৃবাচ্য থাকে তাহলে কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য করতে হবে। ঠিক আছে, তো এখানে মোটামুটি আহ, প্রথমা বিভক্তি। 16টা মতো, 16টা বাক্য আছে। তো আপনারা নিজেদের পছন্দ মতো এখান থেকে সবাই এক্ষুনি 7টা করে বাক্য পরিবর্তন করুন, নিজেদের পছন্দ মতো, মানে পর পর করতে হবে এরকম কিছু না, যেরকম ইচ্ছা সেরকম। ঠিক আছে, তো এখন 7টা 6 বাজছে। 7টা বাক্য করার জন্য এক একটা বাক্যের জন্য মোটামুটি 2-3 মিনিট করে দিচ্ছি আপনাদের। 9টা 25-এ আমি আবার জিজ্ঞাসা করব। ঠিক আছে, সবাই বুঝতে পারলেন কি বললাম? 7টা 25 না কটা হ্যাঁ, 7টা 25, 18 মিনিট দেয়া হচ্ছে, 7টা বাক্য। হুম, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, তার মধ্যে আর স্যার, আগের দিনে যে হোমওয়ার্ক ছিল 3টে, ওটা একটু ডিসকাশন করবেন তো? হ্যাঁ আমি করে দেবো, আগে এগুলো করুন, তার সঙ্গে ওগুলো আমি করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা। যার হয়ে যাবে, হয়ে গেলে আপনারা আগে থাকতে বলবেন যে আমার হয়ে গেছে। ঠিক আছে,
একটু তাড়াতাড়ি করবেন সবাই, মোটামুটি 7:30টার মধ্যে যেন অবশ্যই হয়, 7:25-এর মধ্যে হলে খুবই ভালো, কিন্তু 7:30টার মধ্যে যেন সবার হয়ে যায় 7টা বাক্য। रेशमी मैडम, आपका क्लास में स्वागत। आज हेलो रेशमी मैडम, सुन पा रहे हैं आप? हेलो हेलो, हेलो हेलो। হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি? हाँ हाँ हाँ, सुविजय सर। হ্যাঁ, শুভ বিজয়ার প্রণাম নেবেন। মণি ম্যাডাম, আপনিও প্রণাম নেবেন শুভ বিজয়ার। তো আজকে এখন ক্লাসে বিষয় হচ্ছে, আমি আপনাদের স্ক্রিন শেয়ার করেছি একটা, তো ওখানে যেই 16টা না 18টা বাক্য আছে, এগুলো থেকে যে কোনো 7টা বাক্য কর্তরী থাকলে কর্মণী কিংবা কর্মণী থাকলে কর্তরী চেঞ্জ করে 7:25-এর মধ্যে করতে হবে, ঠিক আছে? তো আপনারা যেহেতু একটু লেটে জয়েন হয়েছেন, 7:30টার মধ্যে 7টা বাক্য এক্ষুনি চেঞ্জ করুন আপনারা, ঠিক আছে? স্যার এক মিনিট, গুড ইভিনিং হ্যাঁ স্যার। হ্যাঁ, গুড ইভিনিং, বলুন। 37 দেখতে পাচ্ছি, সেটাই বলছেন আপনি? হ্যাঁ 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 ক্রূরঃ দৈত্যঃ হ্যাঁ, মুনিঃ এখান থেকে ভীষ্ম। যে কোনো 7টা বাক্য চেঞ্জ করতে হবে। ওকে হুম। স্যার। যে কোনো শব্দে বুঝতে কিংবা কোন শব্দের মতো রূপ হবে, এরকম কোনো সমস্যা হয় জিজ্ঞাসা করতে পারেন। হ্যাঁ স্যার, ওই মুনিটা কি হবে? মুনির প্রথমা? মণি শব্দ ইকারান্ত পুংলিঙ্গ শব্দ, মণিহি এরকম রূপ হয়, মণিহি মুনি মুনায়াহা, মণিহি মুনৌ মুনায়াহা। ও মুনিন তাহলে
মুনিহি হবে, তাই তো? উম, মুনিন তো দ্বিতীয়ার বহু বচন। মুনিহি মুনৌ মুনায়াহা রূপায়। তাহলে এবার কি হবে ভাবুন আপনি। তো স্ক্রিনটা চলে গেছে। স্ক্রিন দেখা যাচ্ছে না। স্ক্রিন দেখা যাচ্ছে না? এখন দেখা এবার যাচ্ছে। দেখা যাচ্ছে। হ্যাঁ। তা তুদতিটা কি আত্মনেপদে বহু বচনে, মানে উত্তম পুরুষে কি তুদ্যন্তে হবে? উত্তম পুরুষ বহুবচন। উত্তম পুরুষ বহুবচন হলে তুদ্যান্তে হবে না। প্রথম পুরুষ, প্রথম পুরুষ, উত্তম পুরুষ বলি, প্রথম পুরুষ। হ্যাঁ, তাহলে তুদ্যান্তে হবে। কমপ্লিট স্যার। আচ্ছা, একটু ওয়েট করুন, আর একটু সবার হোক আর একটু।
স্যার স্ক্রিনটা সরে গেছে। হ্যালো, এখন দেখতে পাচ্ছেন? আচ্ছা, সংহিতা ম্যাডাম আপনার হয়ে গেছে বললেন। তো আপনি প্রথম কোন বাক্যটা করেছেন বলুন। ক্রূরः दैत्यः मुनिं विस्मरति। ওই বাক্যটা চেঞ্জ করে আপনি কি লিখেছেন? क्रूरः दैत्यः मुनयः विस्मर्यते। আর একবার বলুন। क्रूरेण दैत्यः मुनयः विस्मर्यते। আহ, প্রথমে যেটা বললেন সেটা বলুন, এখন তো আবার চেঞ্জ করলেন, যেটা লিখেছেন সেটা বলুন। যেটা লিখেছি সেটাই বললাম। আচ্ছা, প্রথমে বিস্মরিয়ান্তে বললেন, আবার এখন বিস্মরিয়াতে বলছেন, তাই বলছি। হ্যাঁ, উচ্চারণ করতে পারছিলাম না রেফটা। আচ্ছা, তাহলে এবার দেখুন। আচ্ছা, তারপর নেক্সট বাক্য কি করেছেন বলুন শুনি আগে। স্যার আমরা একটু লিখে নিই না স্যার, না হলে লিখতে লিখতে শুনতে পাচ্ছি না তো। আচ্ছা আমরা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি ওয়েট করছি। সঞ্চিতা ম্যাডাম, আমরা ওয়েট করছি। সংহিতা ম্যাডাম একটু হ্যাঁ দাঁড়ান, তাহলে সবার হয়ে যাক, ওটাই ভালো হবে। ইয়েস স্যার। হুম। হয়েছে স্যার। আচ্ছা, একটু ওয়েট করুন, মোটামুটি সবার একটু হোক। হ্যাঁ স্যার হয়েছে। আচ্ছা, একটু ওয়েট করুন, মোটামুটি সবার একটু হোক।
আর 5 মিনিট আছে, সবাই মোটামুটি চেষ্টা করুন তাড়াতাড়ি করে। স্যার কবি কি ইকারান্ত স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ? না, কবি ইকারান্ত পুংলিঙ্গ সব। পুংলিঙ্গ না? হুম হুম। স্যার হরিণ কি নপুংসক লিঙ্গ নাকি আপনার পুংলিঙ্গ শব্দ? হ্যালো, আরেকবার বলুন কোন শব্দটা? হরিণ হরিণ। কত নম্বর বাক্য বলুন তো? স্যার 53 স্যার 53 স্যার। আচ্ছা, ঋণ হচ্ছে, এটা বানান না, এটা হচ্ছে ইকারান্ত পুংলিঙ্গ শব্দ, হরিম যেমন হয় সেরকম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। স্যার ওটা তো কবির মতো তো হতে পারে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। স্ক্রিনটা প্লিজ। আচ্ছা, কার কার আর বাকি আছে একটু বলবেন? কৃষ্ণা ম্যাডাম, আপনার হয়েছে? স্যার আমারও হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আপনারটা শুনেছি। হ্যাঁ হয়েছে। আচ্ছা, সবারই হয়ে গেছে তাহলে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে এবার একটু আমরা বাক্যগুলো দেখি। এই বাক্যগুলো আপনাদের করতে দেওয়ার কারণ হলো মোটামুটি আপনারা কতটা মনে রেখেছেন, আর তার সঙ্গে সঙ্গে অভ্যাসটাও হয়ে যাবে চেঞ্জ করা, সেই জন্য। ঠিক আছে, তো আমি একে একে বলছি, আপনারা প্রথম কে কোন বাক্যটা বলে লিখেছেন একটু বলবেন। আহ, আচ্ছা, কৃষ্ণা ম্যাডাম, আপনি কোন কোন বাক্যগুলো লিখেছেন? বলছি স্যার আমি কম লিখেছি, আমি প্রথমে বলে দিই একটা। আচ্ছা বলুন, আপনি প্রথমে বলুন।
ওই আপনি কটা বাক্য পুরু- লিখেছেন আগে বলুন। আমি আমি বাক্যগুলো সব লিখছিলাম আর দুটো তিনটে করেছি, আমি বলে দিচ্ছি। বাক্যগুলো পূর্ব দৈত্য যেটা, লিখুন আপনি আপনার মনে। হুম। ক্রূরেণ দৈত্যেন মুনয়ঃ বিশ্বরয়তে। আর একবার বলুন। ক্রূরেণ দৈত্যেন হ্যাঁ। মুনয়ঃ হুম। বিস্ময় রয়তে। বিস্ময়, বিস্মরতি ছিল, হ্যাঁ রয়তে বিস্মরয়তে। আচ্ছা, বিস্মরিয়াতে করেছেন তাই তো? রয়তে করেছি, বিস্মরয়তে। আচ্ছা, এই বাক্যটা ঠিক আছে, কেউ বলবেন? এই বাক্যটায় কি ভুল আছে কেউ বলতে পারবেন? একবার বলুন বাক্যটা, শুনলাম না ঠিক। মুনয় মুনয় মুনয়ঃ ক্রূরেণ, মানে ক্রূরেণ দৈত্যেন মুনয়ঃ বিস্মরয়তে। এটা বহু বচনে বিস্মরয়ন্তে হবে তাহলে, তো মনয়ঃ বিস্মরয়ন্তে। হ্যাঁ, রয়ন্তে হয় ঠিকই। হ্যাঁ ঠিকই, পুরো আছে। ক্রিয়ার বহু বচন আছে, আর বিস্মরাতি এটা হচ্ছে প্রথম পুরুষের এক বচনের রূপ। কারণ কি, দৈত্যাহ এই যে বিশেষ্যটা আছে সেটা পুংলিঙ্গে প্রথমার এক বচনে আছে, তাই বিস্মরাতি এখানেও প্রথমার এক বচন হলো। তাহলে এই বাক্যটা কর্তৃবাচ্যে ছিল, তো কর্মবাচ্যে যখন হবে কর্তা থেকে सर তৃতীয়া হবে। হ্যাঁ বলুন। सर फॉर लिख के दिखाइए ना। আচ্ছা। স্যার আরেকটা রিকোয়েস্ট আছে স্যার, হ্যাঁ হ্যাঁ আপনি বলুন। ওগুলো যদি অন স্ক্রিন শেয়ার করেন কিংবা পিডিএফ এ পাঠিয়ে দেন খুব ভালো হবে। কোনগুলো? যতগুলো দিয়েছেন আপনি, মানে 35 to 57, হ্যাঁ হ্যাঁ। এই অ্যান্সার গুলো আপনি যদি পাঠিয়ে দেন আরো ভালো হবে স্যার। আচ্ছা, সেগুলো আমি দেবো। আগে আপনারা চেষ্টা করুন, আপনাদের কোথায় ভুল আছে, আপনারা এখনো কোথায় শিখতে পারছেন না সেটা দেখবার জন্য আমি এখন আপাতত আপনাদেরকে দিয়ে এটা করাচ্ছি, ঠিক আছে? ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ হুম হুম। আচ্ছা, ওয়ার্ড ফাইলটা সকলে দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। यस सर। হুম। এখানে আমাদের বাক্য কি আছে তাহলে? ক্রূরাহা দৈত্যাহা মুনিন বিস্মরতি। ঠিক আছে? ক্রূরাহা দৈত্যাহা ঠিক আছে? তো এই বাক্যে দেখুন, দৈত্যাহা এটা হচ্ছে প্রথমার এক বচনান্ত পদ। ঠিক আছে? দৈত্যাহা এখানে হচ্ছে প্রথমার এক বচন আছে। কোন শব্দের মতো রূপ যাবে এটার? দৈত্যাহা এটার বড় শব্দ। রাম শব্দ। হ্যাঁ, রাম নর ইত্যাদি শব্দের মতো রূপ। ঠিক আছে? তাহলে এখানে প্রথমার এক বচন আছে। আচ্ছা, যেইটা বিশেষ্য তার যেইটা বিশেষণ, সেখানেও বিশেষ্যের যেই বিশেষ্যতে যেই লিঙ্গ, যেই বচন, যেই পুরুষ থাকে, বিশেষণেও সেটাই হয়। ঠিক আছে? তাহলে দৈত্যাহা এটার বিশেষণ হচ্ছে ক্রূরাহা। ঠিক আছে? তাহলে এখানেও প্রথমার এক বচন আছে। ঠিক আছে? ক্রূরাহা দৈত্যাহা। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে প্রথমার এক বচনান্ত বিশেষ্য, আর এটা হচ্ছে প্রথমার এক বচনান্ত বিশেষণ। ঠিক আছে? এবার কর্তৃবাচ্যে কি হয়? কর্তার যেই লিঙ্গ, যেই বচন, যেই পুরুষ থাকে, ক্রিয়াপদেরও সেম পুরুষ, সেম বচন, আর সেম সেম পুরুষ আর সেম বচন হয়। ঠিক আছে? তাহলে এখানে দেখুন দৈত্যাহা, এখানে কোন পুরুষ কোন বচন আছে কেউ বলতে পারবেন? प्रथम पुरुष पुरुष এক प्रथम বছর। হ্যাঁ, एक প্রথম পুরুষ वचन। এক বচন। ঠিক আছে? তাহলে সেই হেতু এখানেও দেখুন বিস্মরতি এখানেও প্রথম পুরুষের এক বচন আছে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কর্তৃপদ, এটা হচ্ছে ক্রিয়াপদ। আর মুনিন এটা হচ্ছে কর্মপদ। ঠিক আছে? মুনিনটা হচ্ছে
কর্মপদ। আচ্ছা, মুনিন এখানে কোন বিভক্তি কোন বচন আছে? তৃতীয় দ্বিতীয় বিভক্তি। তৃতীয় ক্রিয়া বিভক্তি বিভক্তি বহুবচন। দ্বিতীয় বহুবচন। বিভক্তি বহুবচন। ঠিক আছে, রশ্মি ম্যাডাম বুঝতে পারলেন? এটা বুঝতে ইয়েস পেরেছেন? স্যার, হ্যাঁ, ইয়েস স্যার। তাহলে দেখুন এটা যেহেতু কর্তৃবাচ্য, সেই জন্য কর্তা যেই বচন যেই পুরুষ, ক্রিয়াপদেও সেম বচন সেম পুরুষ, আর কর্তৃপদের যেহেতু বিশেষণ ক্রু রাহা এইটা, সেই হেতু এখানেও প্রথম পুরুষ পুংলিঙ্গের এক বচন আছে। ঠিক আছে, এটা স্পষ্ট সবার? হ্যাঁ আচ্ছা, স্যার। এরপর যখন কর্মবাচ্য হবে তখন আমি কি বলেছি? কর্মবাচ্য হলে কর্ম উক্ত হবে। তাহলে এই বাক্যে কর্ম কোনটা ছিল? মুনিম। মুনিন। মুনিন। ঠিক আছে, তাহলে মুনিন কর্ম, যেহেতু হ্যাঁ। দ্বিতীয়ার বহুবচন ছিল, সেইটা যখন কর্তৃবাচ্য হবে তাহলে সেটা তখন কোন বিভক্তি কোন বচনে হবে? প্রথম কর্ম হলে বিভক্তি। প্রথমা বিভক্তি বহুবচন। যাবে। আর যেহেতু এখানে বহুবচন ছিল, এখানেও তাহলে কি হবে? বহুবচনই হবে। বহুবচনে যাবে। ঠিক আছে, তাহলে বহুবচন যদি হয় তাহলে এখানে মুনির জায়গায় কি হবে? মুনাইয়া। মুনায়াহা। রশ্মি ম্যাডাম বুঝতে পারলেন কেন মুনায়াহা এটা হলো? ইয়েস স্যার, ইয়েস। হ্যাঁ, এরপর হচ্ছে কর্তৃপদ। ঠিক আছে, তাহলে কর্তৃপদ এখানে কি? দৈত্যাহা। ঠিক আছে, কর্মবাচ্যে যখন কর্ম উক্ত হয় বাকি সব কারক অনুক্ত হয়ে যায়। ঠিক আছে, তাহলে এখানে যে কর্তৃকারক আছে এইটা কর্মবাচ্যে অনুক্ত হবে। কর্তা অনুক্ত হলে কোন বিভক্তি হয় বলেছিলাম? তৃতীয়া। তৃতীয়া। তৃতীয়া হয়। রশ্মি ম্যাডাম মনে পড়ছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে এটা যেহেতু প্রথমার এক বচন ছিল, এটা তৃতীয়ার এক বচনে হয়ে যাবে। ঠিক আছে, দৈত্যেনা। আর তার যেহেতু বিশেষণ, সেই জন্য ক্রুরেনা এখানেও তৃতীয়ার এক বচন হয়ে যাবে। ক্রুরেনা। ঠিক আছে, তাহলে দেখুন মুনিন এটা কর্তৃবাচ্যে কর্ম মানে দ্বিতীয় বিভক্তির বহুবচনে ছিল, এটা যখন কর্মবাচ্যে হবে সেটা উক্ত হলে প্রথমায় যাবে আর বহুবচন হবে, সেই জন্য মুনায়াহা হলো। কর্তৃবাচ্যে দৈত্যাহা এখানে প্রথমার এক বচন ছিল, কিন্তু সেইটা যখন কর্মবাচ্যে যাবে কর্তা অনুক্ত হয়ে যাবে। কর্তা অনুক্ত হলে তৃতীয়া বিভক্তি হবে, সেই জন্য দৈত্যেনা এখানে তৃতীয়া বিভক্তি। আর তার বিশেষণ যেহেতু, সেহেতু এখানেও তৃতীয়া হয়ে গেল। তাহলে ক্রুরেনা দৈত্যেনা মুনায়াহা। এবার দেখুন বিস্মরতি। ঠিক আছে, তো এখানে হচ্ছে বি বলে একটা উপসর্গ আছে, সেই বি উপসর্গ প্লাস মি বলে একটা ধাতু আছে, মি ধাতু। আর আমি কি বলেছিলাম? কর্মবাচ্যে ধাতুর পর একটা কি বর্ণ যোগ হবে বলেছিলাম সব সময়? অন্তস্থ অর্থী। হ্যাঁ, অন্তস্থ ইয়কার। ঠিক আছে, তাহলে অন্তস্থ ইয়কার। আর কোন তে। কোন ধাতুর মতো রূপ হবে বলেছিলাম? যেমন সেব ধাতুর রূপ হয় সেরকম হবে। ঠিক আছে, তাহলে বিস্মরিয়াতে, বিস্মরিয়েতে, বিস্মরিয়ান্তে এরকম রূপ হবে। কারণ কি? সেব ধাতুর সেবতে, সেবেতে, সেবন্তে এরকম রূপ হয়। ঠিক আছে, বুঝতে পেরেছেন সকলে? এই বিস্মরতি আর বিস্মরীয়তে এই এই ব্যাপারটাই তো গন্ডগোল হয়ে গেল। বিশ্বরতি রতি মানে বিস্মরি বলছেন তো, বিস্মরীয়তে। হ্যাঁ, আচ্ছা, তো এখানে এখানে হচ্ছে একটা বিশেষ নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী রিকারের জায়গায় অর এরকম হয়ে যায়। ঠিক আছে, এরকম হয়ে যায়। ঠিক আছে, রিকারের জায়গায় একটা রয়ে হসন্ত হয়ে যাবে শুধুমাত্র। এবার বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে এবার দেখুন বি স্মার ইয়া। এরপর দেখুন মুনায়াহা। এখানে মুনায়াহা কর্মবাচ্যে উক্ত হয়ে যাচ্ছে, সেই জন্য প্রথমা বিভক্তি। ঠিক আছে, তাহলে যেইটা উক্ত হবে কর্তৃবাচ্যে কর্তা উক্ত হলে ক্রিয়াপদ কর্তাকে অনুসরণ করবে। সেই হেতু দেখুন এখানে দৈত্যাহা যেহেতু প্রথম পুরুষের এক বচন ছিল, এখানেও প্রথম পুরুষের এক বচন। ঠিক আছে, তাহলে এখানে উক্ত কোনটা হচ্ছে? কর্মবাচ্যে কোনটা উক্ত হচ্ছে? কর্ম। কর্ম মুনায়াহা। উক্ত হচ্ছে। ঠিক আছে, তাহলে মুনায়াহা এটা কোন বিভক্তি কোন বচনে আছে? প্রথমা বিভক্তি বহুবচন। হ্যাঁ, প্রথমা বিভক্তি বহুবচন। তাহলে ক্রিয়াপদ কি হবে? বহুবচনে হবে। ঠিক আছে, তাহলে বহুবচনে হলে সেব ধাতুর রূপ কিরকম হয় আমি বললাম?
সেবতে सेवा সেবে सेवन সেবন্তে। এতে सेवन्ते সেবন্তে, সেভেন্তে। সেবন্তে, তাই তো? হ্যালো, সকলে মানে কনফিডেন্সিয়ালি বলুন, আপনারা মানে ভয় পাচ্ছেন। ভয় পাওয়ার কিছু নেই। প্রথম কথা হচ্ছে কর্তৃবাচ্যে কর্তা যেই বিভক্তি যেই বচন থাকবে, ক্রিয়াপদ সেই বিভক্তি সেই বচন সেই পুরুষ থাকবে, ঠিক আছে? দ্বিতীয় হচ্ছে কর্মবাচ্যে কর্ম যেই পুরুষ যেই বচন যেই বিভক্তি থাকবে, ক্রিয়াপদেও সেই বচন আর পুরুষ হবে, ঠিক আছে? তাহলে এখানে দেখুন কর্তৃবাচ্যে কর্তা প্রথম পুরুষের এক বচন ছিল, সেই জন্য ক্রিয়াপদও প্রথম পুরুষের এক বচন। এখানে কর্মবাচ্যে কর্ম প্রথম পুরুষের এক বহুবচন, সেই জন্য ক্রিয়াপদও কি হবে? প্রথম পুরুষের বহুবচন হবে, ঠিক আছে? সেই জন্য ক্রূরেনা দৈত্যেনা মুনয়ঃ বিস্মর্যন্তে, ঠিক আছে? কিরকম রূপ হবে? ক্রূরেনা দৈত্যেনা মুনয়ঃ বিস্মর্যন্তে। বুঝতে পেরেছেন এটা সকলে? মানে হ্যাঁ স্যার, বয়সে বুঝতে হ্যাঁ দন্ত স্যার। ছয় উনত্রিশ জয় রেপ দন্ত নয় यस একা सर হয় বিস্মর হ্যাঁ ইয়ন্তে। হ্যাঁ, যেমন উচ্চারণটা সেবতের বিস্মর ক্ষেত্রে ইয়ন্তে হয়ে গেল। সেবা হচ্ছে ধাতু, তে হুম। এতে অন্তে এগুলো যোগ হচ্ছে, সেখানে সেই রকম এখানেও বিস্মরিয়া হচ্ছে ধাতু, তার সঙ্গে যদি এক বচন হয় তে যোগ হবে, দ্বিবচন হলে এতে হবে, বহুবচন হলে দন্ত নয়তায় একার হচ্ছে, ঠিক আছে? বুঝতে পেরেছেন? আচ্ছা, এখানে বিস্মর কালারিং, ইয়ন্তে। হ্যাঁ কালারিং গুলো আমি এই কারণেই করলাম, দেখুন কর্তৃবাচ্যের ক্ষেত্রে ক্রিয়াপদ আর কর্তা এক কালার, ঠিক আছে? কর্মবাচ্যের ক্ষেত্রে কিন্তু দেখুন ক্রিয়াপদ কর্ম যেই কালার সেই কালার হয়ে যাচ্ছে, ঠিক আছে? কর্তার সঙ্গে ক্রিয়াপদের কোনো সংযোগ থাকছে না কর্মবাচ্যে। কর্মবাচ্যে কর্ম অনুযায়ী ক্রিয়াপদের রূপ হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ, মণি ম্যাডাম বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ, রশ্মি ম্যাডাম আপনার একটু একটু ক্লিয়ার হয়েছে? আপনি सर বলছিলেন। यस सर হুম, আচ্ছা, তারপর শিশির বাবু আপনি আর কোনো বাক্য করেছেন তারপর? সারদা করেছি, ওই সারদয়া রম্যাং কবিতা লেখন্তে, ওই যে কি হয়েছে ভগবান জানে। আরেকবার বলুন। আচ্ছা, সারদয়া মেন বাক্যটা কি আছে বলুন। সারদা রম্যাং কবিতাম লিখতি। সারদা রম্যাং রম্যা কবিতাম লিখতি। লিখতি, এটা বাক্য আছে, ঠিক আছে? তাহলে এখানে দেখুন আগের বাক্যটার ক্ষেত্রে কি হয়েছিল? কর্তার বিশেষণ ছিল, ঠিক আছে? দৈত্যাহ ছিল কর্তা, তার বিশেষণ ছিল ক্রূরাহা, ঠিক আছে? এখানে দেখুন কর্মপদ যেটা আছে তার একটা বিশেষণ দিয়েছে, ঠিক আছে? তাহলে এখানে রম্যম কবিতাম। আচ্ছা, আগের বাক্যটার মতো তাহলে এটাও দেখুন। এখানে সারদা হচ্ছে কোন শব্দের মতো আছে? সারদা কোন শব্দের রূপ? सीता সীতা। লতা সীতা लता শব্দের মতো রূপ, ঠিক আছে? প্রথম পুরুষের এক বচনে আছে, ঠিক আছে? অর্থাৎ প্রথমা বিভক্তির এক বচনে আছে। সেই অনুযায়ী ক্রিয়াপদ কি হয়েছে দেখুন, যেহেতু এটা কর্তৃবাচ্য কর্তা প্রথম পুরুষের যেহেতু এক বচনে আছে, ক্রিয়াপদ প্রথম পুরুষের এক বচনের রূপ, ঠিক আছে? আর রম্য কবিতা এটা হচ্ছে কর্ম, কর্ম হলে দ্বিতীয়ার এক বচনে আছে কবিতাম, তার বিশেষণ অনুযায়ী রম্যাম এখানেও কি হচ্ছে? দ্বিতীয়ার এক বচন আছে, ঠিক আছে? এইটুকু সকলে বুঝেছেন কর্তৃবাচ্যটা? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। এরপর এটা যখন কর্মবাচ্যে হবে, কর্মবাচ্যে কর্তা অনুক্ত হয়ে যাবে। কর্তা অনুক্ত হলে কোন বিভক্তিতে যাবে? তৃতীয়া। প্রিয়া। তৃতীয়া। তাহলে তৃতীয়া হলে শারদয়া। লতা শব্দের তৃতীয়ার এক বচনে কি হয়? লতায়া। লতায়া। লতায়া, लताया সেরকম শারদয়া, ঠিক আছে? কর্মবাচ্যে কর্ম উক্ত হবে, উক্ত যেটা হবে তার থেকে কোন বিভক্তি হবে? প্রথমা। প্রথমা হবে, তাই তো? তাহলে এখানে কর্ম হচ্ছে কবিতাম, রম্যাম কবিতাম দুটোই কর্মপদ,
তাহলে প্রথমা হলে কি রূপ হবে? রম্যা চা হবে। কবিতা रम्या হ্যাঁ, रम्या রম্যা कविता কবিতা। রম্যা কবিতা। ঠিক আছে, তারপর কি বলেছি, যেটা ধাতু তার সঙ্গে একটা জকার আর তে যোগ করে দিতে হবে। তাহলে দেখুন, শারদয়া রম্যা কবিতা লিখ্যতে। বুঝতে পেরেছেন? यस सर হ্যাঁ স্যার হুম। বোঝা গেছে। এরপর সুবীর বাবু আপনি বলুন, আপনি কোন বাক্য লিখেছেন? স্যার একটা প্রশ্ন আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, বলুন, আগে প্রশ্নটা শুনে নিই, দাঁড়ান বলুন। শারদা তো স্ত্রীলিঙ্গ, তো লিখিয়াতে ওটা কি স্ত্রীলিঙ্গ হবে না? ওটা না, ঠিক করে- সেই জন্য আমি কি বলেছিলাম যে ধাতুর কোনো যেহেতু লিঙ্গ হয় না, ঠিক আছে, হ্যাঁ, ধাতুর ক্ষেত্রে শুধু পুরুষ আর বচন দেখতে হয়। ঠিক আছে, তাহলে শারদা যেহেতু প্রথম পুরুষ এক বচন, সে এই সরি কবিতা যেহেতু প্রথম পুরুষের এক বচন, সেই জন্য লিখিয়াতে এখানেও এক বচন হচ্ছে। আচ্ছা ঠিক ঠিক আছে, আছে। হ্যাঁ। আচ্ছা, তারপর সুবীর বাবু আপনি কোন বাক্য লিখেছেন? আর যে কোনো একটা বাক্য বলুন আপনি যেটা লিখেছেন। স্যার মাতা লতা শব্দের মতো হবে, মাতা রেণু। না, মাতা হচ্ছে মাতৃ শব্দ, রিকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। আমি যখন শব্দগুলোর ভেদ আপনাদের দেখিয়েছিলাম, ওখানে আমি বিশেষ করে ওই জন্য লিখে দিয়েছিলাম মাতৃ শব্দটা। মাতৃ শব্দ হচ্ছে রিকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ। মাতৃ শব্দ মাতৃ শব্দের মতোই রূপ হবে। মাতা মাতরৌ মাতরঃ, মাতরম মাতরৌ মাতৃহি, মাত্রা হবে, মাত্রা। মাত্রা। আচ্ছা, আপনি কর্তৃবাচ্যে কি বাক্য আছে সেটা আগে বলুন। কর্তৃপক্ষের বাচ্চা হচ্ছে মাতা উমা কাঞ্চিন গচ্ছতি। মাতা উমা, উমা হ্যাঁ, কাঞ্চিন গচ্ছতি। আচ্ছা, ঠিক। তাহলে এখানে দেখুন, তাহলে ওটা কি হবে? মাত্রা। হ্যাঁ, মাত্রা। মাত্রা উমায়া, উমা তো লতার মতো। হুম, উমায়া কাঞ্চি গমিয়াতে। হ্যাঁ, মাত্রা উমায়া কাঞ্চি গম্যতে। ঠিক আছে, তাহলে আপনি ব্যাপারটা বুঝতে পেরেছেন। এটা তাহলে কি করে হ্যাঁ। হচ্ছে, দেখুন, মাতা হচ্ছে প্রথমার এক বচন আছে, ঠিক আছে, উমা এটাও প্রথমার এক বচন। আচ্ছা, কে যাচ্ছে? উমা যাচ্ছে। উমা কিরকম? মাতা উমা, অর্থাৎ মা উমা কাঞ্চি যাচ্ছে। ঠিক আছে, তাহলে উমা এটা হচ্ছে মেন বিশেষ্য বা মেন কর্তা, তার বিশেষণ হচ্ছে মাতা। ঠিক আছে, তাহলে উমা যেহেতু স্ত্রীলিঙ্গ এক বচন, সেহেতু তার বিশেষণ হিসেবে মাতা এখানেও স্ত্রীলিঙ্গর এক বচন হলো। ঠিক আছে, এটা সকলে বুঝতে পেরেছেন? মাতা উমা। यस सर হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তারপর হচ্ছে কাঞ্চিম হচ্ছে দ্বিতীয়ার এক বচন, কারণ কর্মপদ এটা। আর গচ্ছতি এখানে যেহেতু উমা এখানে প্রথম পুরুষের এক বচন আছে, সেহেতু গচ্ছতি এখানেও প্রথম পুরুষের এক বচন হলো। ঠিক আছে, এরপর এটা যখন কর্মবাচ্যে চেঞ্জ হবে, কিরকম হবে? কর্তা কি হবে? কর্মবাচ্যে কর্তা কি হবে? উক্ত হবে না অনুক্ত হবে? অনুক্ত। उक्त अनुक्त উক্ত কর্মবাচ্য কর্মবাচ্যে কর্ম হচ্ছে কর্ম উক্ত। কর্ম হচ্ছে কর্তা অনুক্ত হবে। অনুক্ত হবে। রশ্মি ম্যাডাম, দিয়ে ওটা কর্মবাচ্যে কর্তা তৃতীয়ায় উক্ত হবে, হবে না তৃতীয়ায়। অনুক্ত হবে? उक्त होगा ना सर কর্মবাচ্যে বলছি, और কর্মবাচ্যে कर्म কেন বলছেন? हाँ সেখানে কর্ম উক্ত হচ্ছে, সেই জন্য हाँ কর্মবাচ্য। कर्म 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 उक्त होगा कर्म उक्त হ্যাঁ, তাহলে কর্তা কি হবে? অনুক্ত হবে। अनुक्त অনুক্ত होगा কর্তা হলে কোন বিভক্তি হবে বলেছি? तृतीय তৃতীয়া। তৃতীয়া হবে। তাহলে এখানে মাত্রা আর উমা এটা যেহেতু স্ত্রীলিঙ্গ শব্দ, আকারান্ত লতা শব্দের স্ত্রীলিঙ্গের তৃতীয়ার এক বচনে কি হয়? उमाया উমায়া। हाँ हाँ তাহলে লতায়া, মাত্রা উমায়া। এরপর দেখুন, কর্মবাচ্যে কর্ম কি হবে? কর্মবাচ্যে কর্ম কি হবে? প্রথমা कर्म प्रथमा। प्रथमा 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 হবে। হ্যাঁ, प्रथमा প্রথমা হবে। তাহলে নদী শব্দের প্রথমার এক বচনে কি হয়? নদী। নদী। नदी নদী, সেই জন্য কাঞ্চি। नदी তারপর হচ্ছে গম ধাতু, ঠিক আছে, একটা गम्यते জকার যোগ করতে হবে আর তে লাগিয়ে দিতে হবে, গম্যতে।
ঠিক আছে, তাহলে দেখুন মাত্রা উমায়া কাঞ্চি গম্যতে, বুঝতে পেরেছেন সকলে এটা? আচ্ছা, কৃষ্ণা ম্যাডাম আপনি একটা বাক্য বলুন, এগুলো ছাড়া আর কি বাক্য লিখেছেন? প্রখরः অগ্নিः আর্দ্র কাষ্ঠম দহতি। এটা লিখেছি প্রখরেণ অগ্নেন আর্দ্র কাষ্ঠः দহ্যতে। আরেকবার বলুন। প্রখরেণ অগ্নেন মেন বাক্যটা আরেকবার বলুন। প্রখরः অগ্নিः আর্দ্র কাষ্ঠম দহতি। আর্দ্রম এটা বাক্য, তাই তো? আচ্ছা, এইটা বাক্য তো? প্রখরः অগ্নিः আর্দ্রম কাষ্ঠম দহতি। আর্দ্রম, হ্যাঁ, আচ্ছা এবার বলুন আপনি কি করেছেন এটা? প্রখরেণ কৃষ্ণ ম্যাডাম বলুন। অগ্নেন হ্যাঁ, প্রখরেণ। আর্দ্রः প্রখরেণ তারপর কি লিখেছেন? কাষ্ঠः দহ্যতে। না না, প্রখরেণ তারপর কি লিখেছেন? অগ্নিহি ওইটার জায়গায় কি লিখেছেন? প্রখরেণ তারপর কি লিখেছেন বলুন। অগ্নেন অগ্নেন লিখেছেন, তাই তো? আচ্ছা, তারপর অগ্নেন লিখেছি। তারপর আর্দ্রः কাষ্ঠः দহ্যতে। দাইহিয়াতে এটা লিখেছেন, তাই তো? আচ্ছা, তো বাক্যটা আপনার অনেকগুলো হয়েছে। এছাড়া আর কেউ অন্য কিছু করেছেন এই বাক্যটা? কেউ বলতে চান? স্যার আমি করেছি ওখানে হ্যাঁ বলুন। আর্দ্রः কাষ্ঠः দহ্যতে। আদ্রাহ না, পুরো বাক্যটা বলুন, শুধু ওইটুকু না। অগ্নেন আর্দ্রः কাষ্ঠः দহ্যতে। অগ্নেনা বানান কি লিখেছেন আপনারা? অগ্নেনা অগ্নেনা বলছেন, অগ্নিনা স্যার, বানানটা কি অগ্নিনা। লিখেছেন বলুন। অগ্নি না, না প্রখরেণ না, অগ্নি ওনারা না। কি লিখেছেন একবার শুনি। স্যার আমি বলছি उसके ऊपर रेफ की मात्रा फिर अग्नेन। অগ্নেনা হবে না, হরি না হয়তো, তাহলে অগ্নি শব্দের তৃতীয়ার এক বচনে কি হবে? একার কি করে হচ্ছে? একার তো হবে না। হ্যাঁ, অগ্নিনা হবে, অগ্নেনা হবে না, অগ্নিনা হবে। বুঝতে পেরেছেন ভুলটা আপনাদের? হ্যাঁ, বুঝতে পেরেছি। এটা মুনিশ হ্যাঁ টাইপস এর হবে। হ্যাঁ, মুনিনা যেমন হয়, মুনিনা কি মুনে না হয়? মুনি না হয়, তাই তো এটা নাকি? নর শব্দের হ্যাঁ, নর শব্দের মতো হবে না, একটি দিয়েছে ইকারান্ত এটা। শব্দ। ঠিক আছে, মণি ম্যাডাম এটা একটু ঠিক করে নেবেন। আর কৃষ্ণা ম্যাডাম আপনিও, বাকিরাও যদি এরকম কোনো ভুল করে থাকেন একটু ঠিক করে নিন, ঠিক আছে? এরপর তাহলে বাক্যটা, হ্যাঁ হ্যাঁ বলুন। কাষ্ঠः তার বিশেষণ আর্দ্রः, তাই না? ওটা বিসর্গ লাগবে তো, আর্দ্রः, তাই না? ওটাও ভুল আছে, ওটা আমি বলছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে এবার কর্তৃবাচ্যটা একটু বলছি। রোশনি ম্যাডাম আপনি বুঝতে পারলেন অগ্নিনা কেন হলো, Yes, sir, অগ্নিনা yes, sir. কেন হলো না? हाँ हाँ सर, वो तृतीया में जा रहा है, इसीलिए तृतीया का ये प्रथम पुरुष में है, হ্যাঁ तो हम इसको कन्वर्ट कर रहे हैं, तो इसीलिए হ্যাঁ रूट ওটা के ঠিক हिसाब আছে, से। কিন্তু हाँ ওনারা ইকারান্ত শব্দ, কিন্তু অকারান্ত हाँ শব্দের যেমন নরেনা এখানে একার রূপ হয়, সেরকম অগ্নেনা এরকম রূপ করছিলেন, এরকম তো হবে না। অগ্নি শব্দ इकार तो তার इकार ही সঙ্গে रहेगा ना, হ্যাঁ, না जहाँ যোগ হয়ে इकार যাবে। है। हाँ, इकार है वो इकार यूज करना ही है वापस, अग्नि नेना। অগ্নি নেনা নয়, অগ্নি না। স্যার অগ্নি শব্দটা কি অগ্নি কবি না। শব্দের মতো? হ্যাঁ হ্যাঁ, কবি শব্দের যেমন কি হয়, কবি না,
সেরকম हाँ কি हाँ হবে? हाँ অগ্নি। अग्नि ना রশ্মি ম্যাডাম বুঝতে পারলেন? अग्नि न न नहीं आके अणा आ जाएगा ना না না, দন্ত নয় হি रहेगा। अच्छा अग्नि ना तो अणा तो आएगा ना पीछे सब में तो हम लोग रामायण जैसे अणा आता है पीछे वहां पर तो विशेष कारण है, ठीक है, यहाँ पर ण ये नहीं होगा, नपुंसक अच्छा नपुंसक लिंग है इसलिए उसलिए नहीं, वहां पर रकार है, रामेण यहाँ पर ओके रकार है, उसलिए दंत्यन नकार स्थान पर मूर्धन्य होकर होता है, ठीक हाँ है। हाँ यहाँ पर तो नहीं है, इसलिए नहीं होगा। ओके यहाँ पर दंत्यन ही रहेगा, ठीक है। ओके হুম। ঠিক আছে, তো বাক্যটা আর একবার দেখুন, আমি একটু বিশ্লেষণ করে দিচ্ছি। তো এখানে দেখুন, আগের প্রথম বাক্যটাতে যেমন দেখুন, দৈত্যাহ কর্তা ছিল, তার বিশেষণ কি ছিল? ক্রূরাহা, पूरा ঠিক আছে। দ্বিতীয় বাক্যটাতে কর্ম ছিল কবিতাম, তার বিশেষণ ছিল রম্যাম, ঠিক আছে। তৃতীয়টাতে কর্তা ছিল উমা, তার বিশেষণ ছিল মাতা। এখানে কিন্তু দেখুন দুটোরই একটা একটা করে বিশেষণ দেয়া আছে, ঠিক আছে। কর্তারও বিশেষণ দেয়া আছে প্রখরাহা, আর কাষ্ঠম এইটারও বিশেষণ দেয়া আছে আদ্রম, ঠিক আছে। তাহলে এবার দেখুন, যেহেতু কর্তার বিশেষণ, এখানে যেহেতু প্রথম পুংলিঙ্গ প্রথম পুরুষের একবচন আছে, প্রথমা বিভক্তির একবচন আছে, সেহেতু তার বিশেষণ যে প্রখরাহা, সেখানেও পুংলিঙ্গের প্রথমা বিভক্তির একবচন আছে, ঠিক আছে। বুঝতে পেরেছেন এটা? প্রখরাহ অগ্নিহি, সকলে বুঝতে পেরেছেন? हाँ सर হ্যাঁ স্যার হ্যাঁ। হ্যাঁ এরপর স্যার। দেখুন, যেহেতু এটা কর্তৃবাচ্য, তাই কর্তায় যেহেতু প্রথম পুরুষের একবচন আছে, ক্রিয়াপদেও দেখুন প্রথম পুরুষের একবচন আছে, ঠিক আছে। এবার এটা যখন কর্মবাচ্যে হবে, কর্মবাচ্যে কি উক্ত হয় রশ্মি ম্যাডাম? कर्म কর্ম উক্ত হবে। কর্ম উক্ত হলে কর্ম থেকে কোন বিভক্তি হবে? तृतीय विभक्ति सर ये प्रथमा में आ जाएगा सर হ্যাঁ, কর্ম উক্ত হলে কর্ম থেকে প্রথমা। কর্তা কি হবে? কর্মবাচ্যে कर्ता কর্তা तृतीय অনুক্ত विभक्ति হবে, में होगा তৃতীয়াতে যাবে, ঠিক আছে। हाँ তাহলে এখানে দেখুন অগ্নিহে এটা কর্তা আছে, ঠিক আছে, তার বিশেষণ হচ্ছে প্রখরাহা, তাহলে এখানে তৃতীয়া হয়ে যাবে। তৃতীয়া হলে কি হবে? অকারান্ত प्रखरेण কি হবে? प्रखरेण হ্যাঁ, এখানে দেখুন রকার আছে, সেই জন্য মূর্ধন্য হবে রশ্মি ম্যাডাম, ঠিক আছে। ওকে দন্তন্য হলো না। আচ্ছা, অগ্নিনা এখানে কি হবে? দন্তন্য হবে, অগ্নিনা, ঠিক আছে। ওকে এরপর দেখুন কর্ম উক্ত হবে, কর্ম উক্ত হলে প্রথমা বিভক্তিতে হবে, ঠিক আছে। তাহলে এবার এখানে আর্দ্রাহা কাষ্ঠাহা হবে না আর্দম কাষ্ঠম হবে, ঠিক আছে। তো এইটা কাষ্ঠম যেটা আছে, এটা হচ্ছে মেন বিশেষ, মানে কর্মপদের মেন বিশেষ্য। কাষ্ঠম সবসময় নপুংসক লিঙ্গ শব্দ, ঠিক আছে, সেই জন্য বিসর্গ হবে না, কাষ্ঠমই থাকবে। সেই জন্য যেহেতু ফল শব্দের প্রথমাও যা রূপ হয়, দ্বিতীয়াতেও সেম রূপ হয়, তো এইটা যদি প্রথমা বিভক্তিতে যায়, তাও কি হবে? আর্দ্রম কাষ্ঠম এটাই থাকবে। সকলে বুঝতে পারলেন? हाँ सर হ্যাঁ স্যার। ফল ফল শব্দের মতো হ্যাঁ, ফল শব্দের মতো। বুঝতে পেরেছেন সকলে? সঞ্চিতা ম্যাডাম আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার পেরেছি। হ্যাঁ, সংহিতা ম্যাডাম আপনি? यस सर সুবীর বাবু আপনি বুঝতে পেরেছেন? হ্যাঁ বুঝতে পেরেছি আচ্ছা, পিগলু বাবু আপনি? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এরপর কি বলেছি? মেন ধাতু, তার স্যার সঙ্গে, হ্যাঁ বলুন। স্যার আমার একটু বিশেষ কারণে একটু লিভ করতে হচ্ছে, আচ্ছা ঠিক আছে, লিখ করতে পারেন। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মেন ধাতু হচ্ছে দহ ধাতু, তার সঙ্গে একটা জকার যোগ করতে হবে আর তে লাগিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে দেখুন, প্রখরেনা অগ্নিনা আর্দ্রম কাষ্ঠম দহ্যতে। বুঝতে পেরেছেন সকলে? হ্যাঁ স্যার। सर আচ্ছা, পিগলু বাবু আপনি কি বাক্য লিখেছেন? আপনি একটা বাক্য বলুন, এই তিনটে চারটে ছাড়া।
স্যার আমি লিখেছি 37 ক্রূরঃ রাক্ষসঃ দুর্বলান জনান দুদতি। ক্রূরः রাক্ষসः দুর্বলান জনান জনান দুদতি। ঠিক আছে, এটা হচ্ছে বাক্য। আচ্ছা আচ্ছা, এখানে আপনারা বলুন, আমি প্রশ্ন করছি, আপনারা উত্তর দেবেন, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, এখানে তাহলে মেন কর্তৃপদ কোনটা এই বাক্যে? রাক্ষসঃ। মেন কর্তৃপদ রাক্ষসः, ঠিক আছে। তার রাক্ষসः। বিশেষণ কোনটা? স্যার তুদতি মানে কি? ক্রূরः হচ্ছে কষ্ট দেওয়া, ব্যথা দেওয়া, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, রাক্ষসः এটা হচ্ছে মেন কর্তৃপদ, তার বিশেষণ কি এখানে? पुरः ক্রূরः, ঠিক ক্রূরঃ। আছে। তাহলে রাক্ষসः এখানে কোন বিভক্তি কোন বচন আছে? प्रथम पुरुष प्रथम প্রথম আর একবচন। প্রথমা বিভক্তি বা প্রথমা প্রথম একবচন। পুরুষের একবচন, ঠিক আছে। তার বিশেষণ যেহেতু, সেহেতু এখানেও কি হলো? ক্রূরাহা এখানেও প্রথম পুরুষের বা প্রথমা বিভক্তির একবচন হলো, ঠিক আছে। এরপর দেখুন, যেহেতু কর্তৃবাচ্য আছে, তাহলে ক্রিয়াপদ কার অনুসারে হবে? অর্থ অনুসারে। কর্তা অনুসারে। কর্তা যেহেতু প্রথমা পুরুষের একবচন আছে, প্রথম পুরুষের একবচন, তুদাতি এখানেও কোন বিভক্তি, এই কোন পুরুষ কোন বচন আছে তাহলে? प्रथम প্রথম পুরুষ একবচন। एक वचन। ঠিক আছে, তাহলে এটা যখন কর্মবাচ্য হবে, কর্তা অনুক্ত হয়ে যাবে। কর্তা অনুক্ত হলে কোন বিভক্তি হয় রশ্মি ম্যাডাম? कर्ता अनुक्त होने से प्रथम पुरुष में ये तो तृतीय में चला जाएगा। হ্যাঁ, তৃতীয়ায় চলে যাবে। তাহলে তৃতীয়া হলে কি হবে এখানে? क्रूरेण राक्षसेन। রাক্ষসেনা, ঠিক আছে। তারপর দেখুন, দুর্বলান জানান, এখানে হচ্ছে কর্ম মানে কর্তৃবাচ্যে, এই কর্মবাচ্যে কর্ম উক্ত হবে। কর্ম উক্ত হলে এটা কোথায় যাবে? प्रथम पुरुष में जाएगा सर ये। হ্যাঁ, প্রথম পুরুষে গেলে ওটা কোন বচন ছিল? दुर्बलान ये तो बहुवचन है सर। হ্যাঁ, তাহলে দুর্বলান प्रथमा का बहुवचन में आ जाएगा ना सर। হ্যাঁ, তাহলে কি হবে বলুন? दुर्बलान কি दुर्बला হবে? दुर्बला বিসর্গ উচ্চারণ করতে হবে। দুর্বলাহা जनाः ओके जनाहा दुर्बला জানাহা, জানাহা। তারপর কি হবে তাহলে? এরপর মেন ধাতু, तुदयते তার সঙ্গে একটা জকার, ध हाँ তারপর यते ইয়াতে হবে কি? उद्यम तुदयन्ते सर तुदयन्ते। হ্যাঁ, তুদিয়ান্তে হবে। কেন হবে বলুন? क्योंकि सर ये प्रथम पुरुष का बहुवचन में है तो हाँ। इसीलिए ये भी प्रथम पुरुष का बहुवचन में होगा। বুঝতে পেরেছেন? এবার বুঝতে পারছেন? Yes, আপনি sir. বলছিলেন যে আপনি পারছেন না, এখন দেখুন আপনি নিজেই করলেন এই বাক্যটা, ঠিক सर আছে। बोले यस सर क्लियर सर। হুম। আচ্ছা, তারপর মণি ম্যাডাম আপনি একটা বাক্য বলুন যেটা আপনি করেছেন। স্যার আমি কর্তারিতে লিখিনি, আমি শুধু মানে ডাইরেক্ট কর্মণিতে লিখেছি। আচ্ছা, ঠিক আছে, কোন বাক্যটা লিখেছেন একটা বাক্য বলুন আপনি। প্রবলঃ অরিহি জিয়তে নৃপেণ। প্রবলঃ অরিহি জিয়তে নৃপেণ। আচ্ছা, বাক্য আছে নাকি মেন বাক্য? প্রবলম অরিং নৃপঃ ধরতি। তো এটা আমি করেছি প্রবলঃ অরিহি জিয়তে নৃপেণ। ধরতি ওটা বুঝি। এটা অরিজিনালে কোন নম্বর ছিল?
স্যার অরিজিনালটা আছে 53, নৃপতি প্রবলম অরিম জয়তি। ও জি আছে, আচ্ছা আচ্ছা। আর জয়তি না জিওতে যাও, একটা কিছু হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমি একটু নৃপতি প্রবলম অরিম। জয়তি হবে বোধহয়। আচ্ছা, এটা বাক্য বাক্যটা ছিল। অন্যরকম ছিল, বাক্যটা ছিল নৃপতিহি প্রবলম অরিম জয়তি, এই ছিল নৃপতিহি প্রবলম অরিম জয়তি। ঠিক আছে, এটা হচ্ছে মেন বাক্য। ও আচ্ছা, আমি ওটা নৃপ করেছি স্যার, তাহলে ওটা নৃপতি না হবে তাহলে তো। হ্যাঁ ঠিক আছে, ওটা নৃপহ কিংবা নৃপতি না, অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, এই বাক্যে তাহলে প্রবলম অরিম এটা কোন পদ? কর্ম। যে আছে স্যার প্রবলম হচ্ছে তার বিশেষণ, অরিম হচ্ছে কর্মপদ। কর্মপদ, ঠিক আছে। নৃপতি এটা কোন পদ? প্রথম কর্তা। এক কর্তা। কর্তৃপদ। আর জয়াতি হচ্ছে কর্তৃপদ অনুসারে আছে, ঠিক আছে। অরিম মানে কি? অরিম মানে হচ্ছে শত্রু, এনিমি। এনিমি, আচ্ছা। জয়তি? জয়তি মানে জয় হচ্ছে করা জয় না, করা। জয় করা। হুম, হ্যাঁ। আচ্ছা। আপনি যেটা করেছেন মণি ম্যাডাম, আপনারটা একদম ঠিক আছে, ঠিক আছে। ঠিক এছাড়া আছে। আর কেউ করেছেন? অন্য কিছু করেছেন মণি ম্যাডাম যেটা বললেন, প্রবলাহ অরিহি নৃপতি না জিয়াতে, এছাড়া? স্যার করেছি এটা, নৃপতি না প্রবলহ অরিহ জয়তে। প্রবলাহ আর একবার বলুন কি করেছেন? নৃপতি না হুম প্রবলহ হুম অরিহি হুম। জয়তে। জয়াতে হবে না, জিয়াতে হবে। ওই জিওতে, আচ্ছা। হ্যাঁ, ওটা একটু ভুল হয়েছে আপনার। আচ্ছা, তাহলে রশ্মি ম্যাডাম এটা এবার আপনি বলুন, প্রবলম অরিম এটা কোন বিভক্তিতে আছে তাহলে প্রথম বাক্যটাতে? सर ये तृतीय द्वितीय का है। হ্যাঁ, দ্বিতীয়া আছে, ঠিক আছে। তাহলে ওটা কর্মপদ। কর্মবাচ্যে কর্ম উক্ত হবে, কর্ম উক্ত হলে কর্ম থেকে কোন বিভক্তি হবে? कर्म करने से तृतीय विभक्ति प्रथमा, ও, सॉरी। হ্যাঁ, উক্ত শোনা মাত্রই আপনাদের মাথায় কি ফ্ল্যাশ করতে হবে? প্রথমা। উক্ত শুনলেই यस প্রথমা। কর্মবাচ্যে यस কর্ম यस উক্ত মানে কর্ম থেকে প্রথমা। प्रथमा। কর্তৃবাচ্যে কর্তা উক্ত মানে কর্তা থেকে প্রথমা, ঠিক प्रथमा। আছে। আচ্ছা, তাহলে কর্মবাচ্যে কর্ম উক্ত হবে, উক্ত হলে हम्म, কি রূপ হবে বলুন? অরি प्रबल এটা, प्रबल प्रबल হ্যাঁ প্রবলাহা, বিসর্গ উচ্চারণ করতে হবে, বিসর্গ प्रबल হ্যাঁ, अरिह অরিহা নয়, অরিহি। अरिहि হ্যাঁ, প্রবলাহা অরিহি, তারপর अरिहि नृपेण নৃপেনা বা নৃপতিনা, তারপর जयंती। জয়ন্তী নয়, কি হবে ভালো করে ভেবে বলুন। জি, ইয়া, তারপর কি হবে? टी होगा सर। जे তি হবে না তে হবে? কর্মবাচ্যে কি হয় বলেছি? ओ सॉरी सॉरी, हाँ ते ते होगा सर। जे হ্যাঁ, ते। তাহলে পুরো বাক্যটা কি হবে আরেকবার বলুন আপনি। प्रबल अरिह অরিহ নয়, অরিহি। अरिहि হ্যাঁ, তারপর नृपयति নৃপয়াতি নয়, नृपति। सर आप बोले नृपेण या নৃপতি না। হরিণা যেমন হয় সেরকম নৃপতি। नृपतेन? হ্যাঁ नृपतेन হ্যাঁ, जियते। জিয়াতে, ঠিক আছে। তাহলে বাক্যটা আমি একবার লিখে দিচ্ছি, আপনি দেখুন।
বুঝতে পেরেছেন? স্যার আচ্ছা, এই বাক্যগুলো সবাই আপনারা লিখে নিচ্ছেন তো? যার যা ভুল আছে এখান থেকেই ঠিক করে यस নেবেন, सर ঠিক यस আছে? কারণ আরেকবার চেক করা হবে না, আমি সেই জন্যই আপনাদের একে একে এক একটা বাক্য ধরে ধরে করাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আর কে বাদ গেলে? স্যার স্যার নিপতিনা ওটা কি লতা শব্দের মতো হলো? না, নৃপতি না লতা শব্দের মতো নয়। কোন শব্দের মতো হয়েছে? মুনি 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 হ্যাঁ, মুনি না হ্যাঁ, আচ্ছা। আপনারাই সব জানেন, একটু ভাবতে হবে শুধু, আর কি। আচ্ছা আচ্ছা রশ্মি ম্যাডাম, তাহলে আমি আপনাকে এখন একটা বাক্য বলছি, ঠিক আছে? আপনি এই বাক্যটা ओके আমরা কেউ কিছু সাহায্য করব না, আপনি নিজেই বলবেন, ঠিক আছে? আচ্ছা, আমি একটা আপনাকে বাক্য লিখে দিচ্ছি এখন। বপতির রূপটা কি হবে আমি সেটা লিখে দিলাম আপনাকে, ঠিক আছে? এরপর বলুন কি হবে বাক্যটা। सर कृषि बलेन কৃষি বলে না, তারপর? बलेन হুম। बिजनी बिजानी ना বিজানি उपयते না হবে কি করে হবে? বিজানি না, বলুন। আগে আপনি বলুন প্রথম বাক্যটাতে কোনটা কর্তা, কোনটা কর্ম আর কোনটা ক্রিয়াপদ, বলুন। करता तो सर कृषि बल है ना यहाँ पे। হ্যাঁ, কৃষি বলা হয় और কর্তা, ঠিক हाँ আছে? और তারপর? उसका कर्म बिजानी हो गया ना। বিজানি কর্ম, ঠিক আছে? हाँ তারপর? कर्म বপতি वपति ক্রিয়াপদ। क्रियापद हो गया, আচ্ছা, उगा रहा है এর मतलब। हाँ হ্যাঁ, এরপর দেখুন যেটা কর্তা সেটা অনুক্ত হয়ে যাবে। কর্তা অনুক্ত হলে কোন বিভক্তিতে যাবে? তৃতীয়া। तृतीय তো সেটা विभक्ति আপনি বললেন तृतीय। কৃষি বলে না। তারপর हाँ যেটা কর্ম সেটা উক্ত হবে, উক্ত হলে কোন বিভক্তিতে যাবে? प्रथमा प्रथमा হ্যাঁ, প্রথমা। প্রথমা হলে কি রূপ হবে? बीज बीजा ফলম सर। ফলে ফলানি, ফলম ফলে फलन ফলানি। फले তাহলে ओ প্রথমা হলে কোন বিভক্তি, কি রূপ হবে? बीजम बीजम बीजम। বীজম হবে না, বীজানি এখানে কোন বচন আছে? ये आपका है দ্বিতীয়া কোন বচন? रामेण। तृतीय का प्रथम पुरुष है ना ये। উহু, উহু, উহু। আপনি ভালো করে দেখুন, কৃষি বলা হয় এটা প্রথম পুরুষের এক বচন, यस ঠিক सर। আছে? বীজানি এটা কর্মপদ, কর্মপদ হলে দ্বিতীয়া বিভক্তি কোন বচন আছে ওখানে? ये द्वितीय का बहुवचन सर। হ্যাঁ, বহু বচন, ঠিক আছে? তাহলে বীজানি हाँ কোন শব্দের মতো হলো তাহলে রূপ বলুন? ফল শব্দের মতো। फलम फले फलानी। हाँ फलम फले হ্যাঁ, फलानी। ঠিক আছে? তাহলে এটা हाँ যখন কর্মবাচ্যে যাবে, প্রথমার বহুবচন হলেও কি রূপ হবে? बीजाम फलम फले বীজানি नहीं হবে, बीजे बीजे बीजानी होगा। ओ यस सर। বুঝতে यस सर পেরেছেন? हाँ सेम প্রথমার होगा। यस বহুবচন सर হলেও यस सर। বীজানিই হবে। ফলম हाँ ফলে बीजानी हो ফলানি, गए। ফলম फलम फले ফলে। फलानी। हाँ प्रथम और द्वितीय में दोनों सेम है। হ্যাঁ, এবার বলুন ক্রিয়াপদটার রূপটা কি হবে? আপনি কিন্তু একটা ঠিক বলেছেন এরকম রূপ। सर इसका रूप उपयते में जाएगा या वपयते। না, উপ্পিয়াতেই রূপ विप হবে। उपयते ही रूप होगा। হ্যাঁ, উপ্পিয়াতে, উপ্পিয়েতে, উপ্পিয়ান্তে। কিন্তু এখানে কোন রূপটা হবে সেটা বলুন। उपयंते। কেন হবে? क्योंकि फलम फल फलानी है सर, ये बहुवचन में है। হ্যাঁ, কর্ম প্রথমার বহুবচন प्रथम আছে। का हाँ बहुवचन है, तो इसीलिए ये भी
बहुवचन में जाए, प्रथमा का बहुवचन में जाए। হ্যাঁ, তাহলে বাক্যটা কি হবে? কৃষি বলে না कृषि बिलेन बीजा बीजानी হুম বিজানি उपयन्ते। হ্যাঁ উপযন্তে। তাহলে বুঝতে পারছেন কি করে হচ্ছে? यस सर, यस सर। হ্যাঁ, এখন আর সমস্যা আছে? हाँ सर। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? মানে আপনাদের ছুটি ছিল, ঠিক আছে? আমি এতদিন ধরে আপনাদের পড়াচ্ছিলাম, আমি জানি আপনারা সব বুঝতে পেরেছেন, মাথায় রেখেছেন। ছুটিতে আমি জানি আপনারা কেউ প্র্যাকটিস করবেন না, গুলিয়ে যাবে, সেই জন্য আমি প্রথমেই না পড়িয়ে আপনাদের উদাহরণগুলো দিলাম, দেখলাম যে কার কতটা মনে থাকে, ঠিক আছে? তো মনে যেইটুকু আছে সেইটুকু থেকে আপনারা প্রায় সবাই যথেষ্ট চেষ্টা করেছেন, আর অনেকেরই বাক্য নির্ভুল হয়েছে, ঠিক আছে? তো আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন, সেটার জন্য আমি খুশি, কারণ আপনাদের এই জায়গাটা অনেকটা ডাউটফুল ছিল। তো রশ্মি ম্যাডামের একটু সমস্যা হচ্ছিল বলছিলেন, সেই জন্য আপনাকে বারবার প্রতিটা বাক্য আমি আপনাকে বারবার জিজ্ঞাসা করলাম, ঠিক আছে? আপনি মানে এটা यस सर, ভাববেন না যে আমাকে একা কেন জিজ্ঞাসা করছে, ঠিক नहीं আছে? नहीं सर, मेरा तो कॉन्सेप्ट क्लियर हो रहा है सर। आज मेरे को अब आपने जैसे बोला विशेषण को देखना है, मतलब হুম ट्रिक समझ में आ रहा है ना कि कैसे सेंटेंस को ट्रांसफॉर्म होगा, হ্যাঁ। ये তা करने से पूरा क्लियर हुआ है। আপনার একটা সমস্যা আমি বুঝলাম, আপনি এখনো উক্ত হলে প্রথমা এই জিনিসটা গুলিয়ে ফেলে উক্ত হলে প্রথমেই তৃতীয়া বলে ফেলছেন। এটা আপনাকে মাথা থেকে সরাতে হবে। উক্ত ইকুয়াল টু প্রথমা, প্রথমে আপনাকে এটা মাথায় বসিয়ে নিতে হবে। তাহলে কর্তৃবাচ্যে কর্তা উক্ত হবে, প্রথমায় থাকবে, কর্ম দ্বিতীয়ায় থাকবে, সাধারণ ব্যাপার। কর্মবাচ্যে কর্ম উক্ত হলে প্রথমা হবে, কর্তা তৃতীয়া থাকবে, সাধারণ ব্যাপার, মিটে গেল, ঠিক আছে? এরপর দেখুন আপনি সব বুঝতে পারবেন। কর্মবাচ্যে কর্ম অনুযায়ী ক্রিয়াপদ হবে, কর্তৃবাচ্যে কর্তা অনুযায়ী ক্রিয়াপদ হবে, এটা আপনার মনে থাকছে। কর্তা থেকে তৃতীয়া বিভক্তি হবে অনুক্ত হলে, এটাও মনে থাকছে। কিন্তু কর্মবাচ্যে কর্ম উক্ত হলে কর্ম থেকে প্রথমা হবে, এটা আপনি বারবার ভুলে যাচ্ছেন। আর কর্তৃবাচ্যে কর্তা উক্ত হলে প্রথম হবে, এটাও ভুলে যাচ্ছেন, ঠিক আছে? এটা আপনাকে মনে রাখতে হবে, যেটা উক্ত হবে সেখান থেকেই প্রথমা। সে কর্মবাচ্যে কর্ম উক্ত হোক কিংবা কর্তৃবাচ্যে কর্তা উক্ত হোক, যেই উক্ত হোক না কেন, যেটা উক্ত হবে তার থেকেই কি হবে? প্রথমা, ঠিক আছে? এটা মাথায় সব সময় রাখতে হবে। এটা যদি আপনি মাথায় রাখেন তাহলে আর কিছু ভুলবার জিনিস নেই, ঠিক আছে? তাহলে এটা মোটামুটি সকলে বুঝতে পারলেন, উদাহরণটাও মোটামুটি সকলে অনেকগুলোই ঠিক করেছেন, ঠিক আছে? এরপর তাহলে আমাদের এখন কি পড়ার বিষয় দেখা যাক। তো আপনারা যেহেতু বারবার ভুলে যাচ্ছেন একটা বিষয়, তো আমাদের কি হয়, একটা যদি শ্লোক অনুযায়ী মুখস্থ করি আমরা, ঠিক আছে, তাহলে একটু মনে রাখতে সুবিধা হয়। কারণ আপনারা যদি একটা শ্লোক একবার মুখস্থ করে নেন, তাহলে শ্লোকটা অনুযায়ী যদি আপনারা শ্লোকটা মুখস্থ রেখে দেন, তাহলে শ্লোকের অর্থটা যদি আপনাদের মনে থাকে তাহলে সেটা আর ভুলবেন না কোনোদিন, ঠিক আছে? সেই জন্য কর্তৃবাচ্যে কি নিয়ম, কর্মবাচ্যে কি নিয়ম, আর ভাববাচ্যে কি নিয়ম, এই তিনটের জন্য তিনটে শ্লোক আছে, শ্লোক বা কারিকা, ঠিক আছে? তো আমি ওগুলোর কিছু সংগ্রহ করেছি আপনাদের জন্য। তো এখানে দেখুন প্রথম কর্তৃবাচ্যের জন্য, ঠিক আছে? সকলে দেখতে পাচ্ছেন তো স্ক্রিনটা? यस सर। হুম। তাহলে তাহলে এখানে কি লেখা আছে বলুন, পিগলু বাবু আপনি পড়ুন শ্লোকটা। কর্তরি প্রথমা যত্র যত্র দ্বিতীয়াথ চ কর্মণি। তারপর কর্তৃবাচ্যম ভবেত। ভবেত নয়, ভবেত আছে, দেখুন হসন্ত আছে একটা, ভবেত ভবেত, হ্যাঁ ভবেত তত্তু ক্রিয়া ক্রিয়া কর্তনুসারিণী। আচ্ছা, আমি এবার একবার শ্লোকটা বলি, আপনারা শুনুন। কর্তরি প্রথমা যত্র দ্বিতীয়াথ চ কর্মণি কর্তৃবাচ্যম ভবেত তত্তু ক্রিয়া কর্তনুসারিণী। ঠিক আছে, আর একবার বলছি, কর্তরি প্রথমা যত্র, এটা শুনিয়ে আপনারা কিছুটা অর্থ বুঝতে পারবেন, ঠিক আছে? অর্থাৎ কর্তরি প্রথমা যত্র, যেখানে কর্তরি বা কর্তা থেকে কি থাকবে? প্রথমা থাকবে, ঠিক আছে? দ্বিতীয়াথ চ কর্মণি, অর্থাৎ কর্ম থেকে কি থাকবে? দ্বিতীয়া থাকবে। তারপর কর্তৃবাচ্যম ভবেত তত্তু, সেটি কর্তৃবাচ্য হবে।
ক্রিয়া কর্তরনুসারিণী, ক্রিয়াপদটা হবে কর্তা অনুসারী, বা কর্তার যেরকম যেরকম পুরুষ আর বচন থাকবে সেরকম সেরকম ক্রিয়াপদেরও পুরুষ বচন হবে। ঠিক আছে, তো দেখুন শ্লোকটার বাংলা অর্থটা এরকম: যেই প্রয়োগে কর্তা থেকে প্রথমা বিভক্তি হয়, কর্ম থেকে দ্বিতীয়া বিভক্তি হয়, ক্রিয়ার বচন এবং পুরুষ কর্তানুসারী হয়, তাকে কর্তৃবাচ্য বলা হয়। ঠিক আছে, তাহলে শ্লোকটা আরেকবার সকলে বলুন। আচ্ছা, একে একে বলুন। অনুরাধা ম্যাডাম আপনি বলুন প্রথমে শ্লোকটা। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ স্যার, Yes, শোনা sir. যাচ্ছে। আচ্ছা, অনুরাধা ম্যাডাম হয়তো এখন নেই। মণি ম্যাডাম আপনি বলুন, শ্লোকটা পড়ুন। হ্যাঁ স্যার। কর্তরি প্রথমা যত্র, হ্যাঁ, এটার মানেটা কি বললাম আমি? যেখানে কর্তারি যেখানে থাকবে সেটাই প্রথমাতে হবে। না, কর্তা যেখানে থেকে প্রথমা বিভক্তি যেখানে থাকবে। ঠিক আছে, তারপর দ্বিতীয়াথ চ কর্মণি, হ্যাঁ, এটার অর্থ কি? কর্ম থেকে দ্বিতীয় বিভক্তি হবে। হ্যাঁ দ্বিতীয় বিভক্তি হবে। তারপর কর্তৃবাচ্যম ভবেৎ, সেটা কর্তৃবাচ্য হবে। হুম তত্তু ক্রিয়া কর্তা কর্তৃনুসারিণী, মানে তখন কর্তৃনুসারিণী। অনুসারিণী, তাহলে সেই রকম পুরুষ কিংবা মানে কর্তৃবাচ্যতে মানে ক্রিয়া কর্ম সেই কর্তার যেই পুরুষ যেই বচন, ক্রিয়ারও সেই বচন হবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? তারপর পিগলু বাবু আপনি বললেন। আচ্ছা, রশ্মি ম্যাডাম আপনি শ্লোকটা বলুন। कर्तरि प्रथमा यत्र द्वितीयात् च कर्माणि হুম कृतवाच्यं भवेत् ततु क्रिया कत्र अनुसारिणी। সারিণী। ঠিক আছে, অর্থাৎ কর্তাপদ থেকে প্রথমা থাকবে, কর্মপদ থেকে দ্বিতীয়া থাকবে, আর ক্রিয়াপদ সবসময় কর্তা অনুসারী হবে। অর্থাৎ কর্তার যেই পুরুষ যেই বচন, ক্রিয়াপদেরও সেই পুরুষ সেই বচন হবে, সেইটাকে কর্তৃবাচ্য বলা হবে। বুঝতে পেরেছেন? Yes, sir. হ্যাঁ, সংহিতা ম্যাডাম আপনি বলুন শ্লোকটা। Yes, sir. कर्तरि प्रथमा यत्र द्वितीयाथ च कर्मणि कर्तृवाच्यं भवेत् तत्तु क्रिया कर्तृनुसारिणी। এর অর্থটা বলুন। যে প্রয়োগে কর্তাতে প্রথমা বিভক্তি থাকে আর কর্মতে দ্বিতীয় বিভক্তি হয়, আর ক্রিয়াটা কর্তার বচনকে ফলো করে চলে, সেটা কর্তৃবাচ্য। বচন এবং পুরুষকে ফলো করে চলে। শিশির বাবু আপনি একবার বলুন শ্লোকটা। কর্তরি প্রথমা যত্র দ্বিতীয়াথ চ কর্মণি কর্তৃবাচ্যম ভবেৎ তত্তু ক্রিয়া কর্তৃসারিণী। আচ্ছা, তারপর সুবীর বাবু আপনি বলুন। হ্যাঁ স্যার। কর্তরি প্রথমা যত্র দ্বিতীয়াথ চ কর্মণি কর্তবাচ্যম ভবেত তত্তু ক্রিয়া কর্মানুসারিণী। ক্রিয়া কর্মানুসারিণী নেই, ক্রিয়া কর্তৃনুসারিণী। হ্যাঁ, কর্তৃনুসারিণী। ঠিক আছে, তাহলে সবাই বুঝেছেন এই শ্লোকটা? আচ্ছা, এই কারিকাটা সকলে মুখস্থ করে নেবেন। ঠিক আছে, রশ্মি ম্যাডাম বিশেষ করে আপনি, কারণ আপনার বারবার এটা ভুলে যাচ্ছে যে কর্তৃবাচ্যে কর্তা থেকে প্রথমা, কর্ম থেকে দ্বিতীয়া, আর কর্তা অনুযায়ী ক্রিয়াপদের রূপ। ঠিক আছে, তারপর হচ্ছে কর্মবাচ্য। কর্মবাচ্যের জন্য শ্লোক আছে একটা। কর্মবাচ্যের জন্য তাহলে কি বলছি শুনুন। কর্মণি প্রথমা যত্র তৃতীয়াথ চ কর্তরি কর্মবাচ্যম ভবেৎ তত্তু ক্রিয়া কর্মানুসারিণী। ওখানে দেখুন কি ছিল, কর্তরি প্রথমা যত্র, এখানে কি আছে?
কর্মণি প্রথমা यत्र। ঠিক আছে, তাহলে কর্তৃবাচ্যে কর্তা থেকে প্রথমা, কর্মণি প্রথমা यत्र, কর্মবাচ্যে কর্ম থেকে প্রথমা। ঠিক আছে, তারপর ওখানে কি ছিল, দ্বিতীয়াথ চ কর্মণি, অর্থাৎ কর্ম থেকে দ্বিতীয়া ছিল। এখানে কি, তৃতীয়াথ চ কর্তরি, কর্তা থেকে কি হবে, কর্মবাচ্যে তৃতীয়া হবে। কর্মবাচ্যম ভবেৎ তত্তু। ঠিক আছে, ওখানে কি ছিল, কর্তৃবাচ্যম ভবেৎ তত্তু। ওখানে কি ছিল, ক্রিয়া কর্তৃনুসারিণী, এখানে কি আছে, ক্রিয়া কর্মানুসারিণী। ঠিক আছে, তাহলে কর্তৃবাচ্যে কর্তা থেকে প্রথমা, কর্মবাচ্যে কর্ম থেকে প্রথমা। ওখানে কি ছিল, কর্ম থেকে দ্বিতীয়া, এখানে কর্তা থেকে তৃতীয়া। আর ওখানে কি হচ্ছিল, ক্রিয়া হচ্ছে কর্তা অনুযায়ী হচ্ছিল বা কর্তানুসারী হচ্ছিল, এখানে ক্রিয়া কর্মানুসারী হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি এক একটা শ্লোকটার এক একটা পাদ একবার করে বলছি, আপনারা সবাই বলবেন। ঠিক আছে, আমি থামা মাত্র সকলে শুরু করবেন, তাহলে সবার একসঙ্গে হবে। ঠিক আছে, কর্মণি প্রথমা यत्र, বলুন সকলে। कर्मणि प्रथमा यत्र कर्मणि प्रथमा यत्र। আচ্ছা মাইকটা সকলে আনমিউট করে দিন আগে থাকতে, আমি শেষ করা মাত্র আপনারা করবেন। ঠিক আছে, আনমিউট করুন সকলে। বাকিরাও করুন, আনমিউট করুন, অসুবিধা নেই, আমি বলছি এখন, করুন সকলে আনমিউট। কর্মণি প্রথমা यत्र, कर्मणि प्रथमा यत्र। তারপর তৃতীয়াথ চ কর্তরি, কর্তরি। কর্মবাচ্যম ভবেৎ তত্তু, ক্রিয়া কর্মানুসারিণী। ঠিক আছে, এই শ্লোকটা সকলে বুঝতে পারলেন। আচ্ছা, তারপর হচ্ছে ভাববাচ্য। ঠিক আছে, ভাববাচ্যের জন্য এইটা, ভাববাচ্যে ক্রিয়াম ভক্তি ন কর্তারন্ন কর্ম চ, তত্র কর্তা তৃতীয়ায়াম ক্রিয়া ভাবানুসারিণী। ঠিক আছে, এই কারিকাটার অর্থ কি, ভাববাচ্যে ক্রিয়াম ভক্তি। ঠিক আছে, অর্থাৎ ভাববাচ্যতে কে উক্ত হয়, ক্রিয়া উক্ত হয়। ঠিক আছে, ন কর্তারম ন কর্ম চ, অর্থাৎ কর্তা উক্ত হয় না, কর্ম উক্ত হয় না, ভাববাচ্যে শুধুমাত্র ক্রিয়া উক্ত হয়। তত্র কর্তা তৃতীয়ায়াম। ঠিক আছে, এখানে কর্তা কি হবে, তৃতীয়া বিভক্তিতে থাকবে। আচ্ছা, কর্ম তাহলে কিসে থাকবে, কর্ম যেমন কর্তৃবাচ্যের ক্ষেত্রে কর্ম দ্বিতীয়াতে থাকবে বলা হলো, কর্মবাচ্যের ক্ষেত্রে কর্ম প্রথমাতে থাকবে বলা হলো, ভাববাচ্যের ক্ষেত্রে তাহলে কর্ম কিসে থাকবে, এই কারিকায় কেন বলা হলো না, হ্যাঁ ভাববাচ্যে কর্মই থাকে না, হ্যাঁ শুধুমাত্র কর্তা থাকে, ভাববাচ্যে শুধুমাত্র কর্তা, কর্ম থাকে না। সেই জন্যই কি করা হলো, কর্তাকে তৃতীয়ায় বলা হলো, কর্মের জন্য আর কিছু বলা হলো না, যেহেতু কর্ম থাকে না। আর ক্রিয়াপদ যেটা আছে সেটা কিসের অনুযায়ী হবে, ক্রিয়াপদটা সবসময় প্রথম পুরুষের এক বচন হবে। এটা আমি আপনাদের সেই দিনই বলেছিলাম যে ভাববাচ্যে একটাই রূপ হয় ক্রিয়াপদে, সেটা হচ্ছে প্রথম পুরুষের এক বচন, আর কোনো রূপের প্রয়োগ হয় না ভাববাচ্যে। ভাববাচ্যে সবসময় প্রথম পুরুষের এক বচনেরই প্রয়োগ হয় ক্রিয়াপদে। ঠিক আছে, মনে থাকবে সকলের এটা। তাহলে এই কারিকাটা আমি একবার করে বলছি, সকলে আর একবার মাইকটা আনমিউট করবেন, দিয়ে আমি একটুখানি বলবো, তারপর আপনারা সকলে একসঙ্গে বলবেন। ঠিক আছে, ভাববাচ্যে ক্রিয়াম ভক্তি, তারপর কর্তারন্ন কর্ম চ,
বলুন। न कर्ते कर्तरीं न कर्म च হ্যাঁ, তারপর तत्र कर्ता तत्र तृतीयायाम। तत्र कर्ता तृतीयायां তারপর क्रिया ভাবানুসারিণী। क्रिया भावानुसारिणी। ক্রিয়া ভাবানুসারিণী। ঠিক আছে, তাহলে এবার আপনারা বলুন, এখনো আপনাদের কর্তৃবাচ্য, কর্মবাচ্য আর ভাববাচ্যে কোনো ডাউট আছে কিনা? যদি থাকে তাহলে এক্ষুনি বলুন। Yes, sir. সকলের? তনুশ্রী ম্যাডাম, আপনার সব স্পষ্ট? স্যার আমি বুঝতে পারি মোটামুটি। স্যার এই এই শ্লোকে যেটা বলছে লাস্ট লাইনটা ক্রিয়া ভাবানুসারিণী, তো স্যার ভাব মানে তো ক্রিয়া না? হ্যাঁ, ভাব মানে ক্রিয়া, সেই জন্য হচ্ছে তো এখানে ভাব মানে যেহেতু ক্রিয়া, তাহলে কিসের অনুসারে হবে সেই জন্য ওটা বলেই দেওয়া হচ্ছে যে সবসময় এক বচন, প্রথম পুরুষের এক বচনই হবে। ঠিক আছে, অন্য কোনো মানে মানে কর্তৃবাচ্যে থাকলে, যেমন কর্তা যদি প্রথম পুরুষের এক বচনে হয় তাহলে ক্রিয়াপদও প্রথম পুরুষের এক বচন হবে। কর্তা যদি প্রথম পুরুষের দ্বিবচন হয় তাহলে ক্রিয়াপদও প্রথম পুরুষের দ্বিবচন হচ্ছিল। বহুবচন থাকলে প্রথম পুরুষের বহুবচন। ঠিক আছে, ভাববাচ্যের ক্ষেত্রে ওরকম হয় না। ভাববাচ্যের ক্ষেত্রে সব সময়ই প্রথম পুরুষের এক বচনেরই প্রয়োগ হবে, আর কোনো প্রয়োগ হবে না। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পেরেছি। আর কারো কোনো অসুবিধা? আচ্ছা, কারো কোনো অসুবিধা নেই, তাই তো? এরপর দেখুন একটা বিশেষ, এটা হচ্ছে যে সকর্মক আর অকর্মক দুটো ধাতু হয়। ঠিক আছে, সকর্মক ধাতু আর অকর্মক ধাতু। ঠিক আছে, তাহলে সকর্মক ধাতু কোনগুলো আর অকর্মক ধাতু কোনগুলো সেগুলো বুঝবো কি করে? এটা বোঝার কারণটা হচ্ছে যেসব অকর্মক ধাতু আছে সেইগুলোর ক্ষেত্রে শুধুমাত্র তাদের প্রয়োগ ভাববাচ্যই হবে, মানে তাদের যখন বাচ্য পরিবর্তন হবে, ঠিক আছে, শুধুমাত্র ভাববাচ্যই পরিবর্তন হবে, কর্মবাচ্যে পরিবর্তন হবে না। কারণ অকর্মক, অকর্মক মানে কি? যেইগুলোর কর্ম থাকে না। ঠিক আছে, তাহলে কর্ম না থাকলে কর্মবাচ্যে হওয়ার প্রশ্নই আসে না। ঠিক আছে, আর সকর্মক হলে কি হবে? অবশ্যই কর্মবাচ্যে প্রয়োগ হবে, পরিবর্তন হবে। ঠিক আছে, সেই জন্য সকর্মক আর অকর্মক ধাতুর চেনার উপায় কি, সেটার জন্য কি বলা হচ্ছে দেখুন, ক্রিয়াকে কে করছে এবং কি করছে এই দুটি প্রশ্ন করে যদি একই উত্তর পাওয়া যায় তাহলে ক্রিয়া হচ্ছে অকর্মক। ঠিক আছে, অর্থাৎ একটা ধরুন ক্রিয়া আছে, ধরুন পড়ছে, অর্থাৎ গাছ থেকে কিছু পড়ছে। ঠিক আছে, এবার এই যে পড়া ক্রিয়াটা হচ্ছে, এই পড়া ক্রিয়াটা মানে কি পড়ছে যদি প্রশ্ন করেন তাহলে উত্তর কি হবে? ফল কিংবা পাতা পড়ছে। কে পড়ছে যদি প্রশ্ন করেন তাহলেও সেই ফল কিংবা পাতা, এইটাই উত্তর হচ্ছে। ঠিক আছে, অর্থাৎ কে দিয়ে প্রশ্ন করেও যে উত্তর পাওয়া যাচ্ছে, কে পড়ছে আর কি পড়ছে এইটা দিয়েও যে প্রশ্ন করেও যেই উত্তরটা পাওয়া যাচ্ছে, দুটো উত্তরই সেম হচ্ছে। ঠিক আছে, কে বা কি দিয়ে প্রশ্ন করে যখন ক্রিয়াকে কে বা ক্রি দিয়ে প্রশ্ন করে একটাই উত্তর পাওয়া যাবে, তখন সেটা কি হবে? অকর্মক। আর যদি আলাদা 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 উত্তর পাওয়া যায় তখন সেটা কি হবে? সকর্মক। ঠিক আছে, তো সকর্মের ক্ষেত্রে দেখুন সকর্মের ক্ষেত্রে, সকর্মকের ক্ষেত্রে উদাহরণ দেখুন, রাম ভাত খাচ্ছে। ঠিক আছে, তাহলে খাচ্ছে, একে কে দিয়ে প্রশ্ন করে কি উত্তর পাওয়া যাচ্ছে? কে খাচ্ছে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাবে? রাম খাচ্ছে। রাম খাচ্ছে। আর কি দিয়ে প্রশ্ন করলে কি উত্তর পাওয়া যাবে? ভাত খাচ্ছে। ভাত খাচ্ছে। ঠিক আছে, হ্যাঁ ভাত খাচ্ছে। কে দিয়ে প্রশ্ন করে তাহলে উত্তর কি পাওয়া গেল? রাম। আর কি দিয়ে প্রশ্ন করে কি উত্তর পাওয়া গেল? ভাত। ঠিক আছে, তাহলে কে আর কি দিয়ে প্রশ্ন করে দুটো আলাদা আলাদা উত্তর পাওয়া যাচ্ছে, তাই তো? হ্যালো, সকলে শুনতে পাচ্ছেন? ইয়েস স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, তাহলে কে আর কি দিয়ে প্রশ্ন করে? কে আর কি দিয়ে প্রশ্ন করে কি হচ্ছে? দুটো আলাদা আলাদা উত্তর পাওয়া যাচ্ছে। বুঝতে পারছেন না নাকি সকলে? ইয়েস স্যার। কেন?
হ্যাঁ স্যার বুঝে যাচ্ছে। হ্যাঁ, বুঝতে পারলে রেসপন্স করবেন, কারণ মাঝে মাঝে নেটওয়ার্ক সমস্যা হয়, তো আপনারা বুঝতে পারছেন নাকি শুনতে পাচ্ছেন নাকি বুঝতে পারি না, ঠিক আছে? তো সকর্মক ধাতুর ক্ষেত্রে কি হবে, কে আর কি দিয়ে প্রশ্ন করে দুটো আলাদা উত্তর পাওয়া যাবে, আর অকর্মক ধাতুর ক্ষেত্রে দুটো উত্তর সেম হবে, ঠিক আছে? তাহলে এটার জন্য বিশেষ কিছু মানে ব্যাপার থাকে না, সাধারণ, ঠিক আছে? এটার পিছনে আর বিশেষ সময় নষ্ট করব না। তারপর হচ্ছে নেক্সট আপনাদের বিষয় আসছে কৃত্য প্রত্যয় দ্বারা উক্ত আর অনুক্ত বিচার। তো আপনাদের মধ্যে সম্ভবত পিগলু বাবু আপনি জিজ্ঞাসা করেছিলেন যে এই উক্ত আর অনুক্ত বিচারটা শুধুমাত্র কি বাক্য পরিবর্তনের জন্যই নাকি অন্য কোনো কিছুর জন্য কাজের জন্য করা হয়, ঠিক আছে? তো আমি তখন বলেছিলাম যে ত আর তবে তো দুটো প্রত্যয় আছে, তো সেইগুলোর ক্ষেত্রে এই উক্ত অনুক্তটা লাগে, ঠিক আছে? তো এরপর যেহেতু আমি আপনাদের তবত প্রত্যয় পড়াবো, সেই জন্য ওই জায়গাটাও একটু স্পষ্ট করে দিই। তো এখানে দেখুন কি লেখা আছে, यस्मिन् अर्थे कश्चित् कृत्य प्रत्ययः भवति तदा सः अर्थः उक्तः, ঠিক আছে? অর্থাৎ যদি যেই অর্থে কোনো কৃত প্রত্যয় হবে তখন সেই অর্থটা উক্ত হবে, ঠিক আছে? তো ধরুন কোনো কৃত প্রত্যয় কোনো ধাতু থেকে হচ্ছে কর্তা অর্থে, ঠিক আছে? তাহলে যেই অর্থে হবে সেটা উক্ত হবে। তাহলে কর্তা অর্থে হলে তাহলে কি উক্ত হবে, যেই অর্থে সেইটা উক্ত। তাহলে কর্তা অর্থে হলে কি উক্ত হবে, যেই অর্থে কৃত প্রত্যয় হবে সেটা উক্ত হবে, ঠিক আছে? তাহলে কর্তা অর্থে কৃত প্রত্যয় হলে কি উক্ত হবে, কর্তা উক্ত হবে। कर्ता होगा कर्ता কর্তা উক্ত হবে। আর কর্ম অর্থে কৃত প্রত্যয় হলে কি উক্ত হবে, कर्म হবে কর্ম উক্ত হবে। কর্ম উক্ত হলে কর্ম কোন বিভক্তিতে থাকবে, প্রথম বিভক্তিতে। হ্যাঁ, আর কর্তা উক্ত হলে কর্তা কোন বিভক্তিতে থাকবে, প্রথমা বিভক্তি। প্রথমা প্রথমা বিভক্তিতে। কর্তা যদি অনুক্ত হয় কর্তা কোন বিভক্তিতে থাকবে রশ্মি ম্যাডাম, तृतीय विभक्ति অনুক্ত में হলে, जाएगा सर, হ্যাঁ अनुक्त होने से তৃতীয় तृतीय হবে, में, ঠিক আছে? उक्त होने से अगर प्रथमा में है तो उसका ऑपोजिट है जैसे হ্যাঁ, तृतीय। ঠিক আছে? তাহলে এবার দেখুন এখানে কি লেখা আছে, ইয়াসমিন অর্থে কশ্চিৎ কৃত্য প্রত্যয়ः ভবতি তদা সহ অর্থः উক্তः, অর্থাৎ যেই অর্থে কৃত্য প্রত্যয় হবে তখন সেটা উক্ত হবে। ইয়াসমিন অর্থে কশ্চিৎ কৃত্য প্রত্যয়ः ন ভবতি সহ অর্থः অনুক্তः ভবতি, ঠিক আছে? তাহলে কর্তা অর্থে যদি কৃত প্রত্যয় হয় কর্তা উক্ত হবে, বাকি সব কারক কি হবে, বাকি সব কারক अनुक्त অনুক্ত হবে। কর্ম অর্থে যদি কৃত প্রত্যয় হয় কর্ম উক্ত হবে, বাকি সব কারক কি হবে, অনুক্ত হবে। অনুক্ত হবে, ঠিক আছে? তাহলে এবার দেখুন দুটো উদাহরণ দেওয়া হচ্ছে, রাজা গঙ্গা তীরে গোষ্ঠাত ধেনুম হস্তেন বিপ্রায় দত্তবান, ঠিক আছে? ইতি বাক্যে দা ধাতোঃ কর্তরি অর্থে ক্তবতু প্রত্যয়ः अस्ति, ঠিক আছে? তাহলে এই যে বাক্যটা রাজা গঙ্গা তীরে গোষ্ঠাত ধেনুম হস্তেন বিপ্রায় দত্তবান, এই যে বাক্যটা আছে, ঠিক আছে? এই বাক্যে যেই দা ধাতু আছে তার থেকে কি হয়েছে, ক্তবতু প্রত্যয় হয়েছে। দা ধাতু আছে, দা ধাতু থেকে কি হয়েছে, তবতু প্রত্যয় হয়েছে। তবতু প্রত্যয় হয়েছে কর্তা অর্থে। কর্তা অর্থ হলে তাহলে কি উক্ত হবে, कर्ता उक्त होगा ना? কর্তা উক্ত হবে। কর্তা উক্ত হলে কর্তা किसे থাকবে, कर्ता उक्त होने प्रथमा से प्रथमा প্রথমা থাকবে, বাকি সব কারক কি হবে, অনুক্ত হবে। अनुक्त অনুক্ত হলে দ্বিতীয়া মানে কর্মকারক থেকে দ্বিতীয়া বিভক্তি, করণ কারক থেকে তৃতীয়া বিভক্তি। তো দেখুন বিপ্রায় দত্তবান এখানে দা ধাতু থেকে ক্তবতু প্রত্যয় হয়ে দত্তবান এখানে হচ্ছে আপনার ক্তবতু প্রত্যয় আছে, ঠিক আছে? তার দ্বারা কি হলো, কর্তা রাজা উক্ত হলো, ঠিক আছে? সেই জন্য দত্তবান এইটা যেহেতু কর্তা অর্থে এখানে ক্তবতু হয়েছে তাই রাজা এখান থেকে প্রথমা বিভক্তি। বাদ বাকি সব কারক কি হবে, অনুক্ত হবে। অনুক্ত হলে রাজা কিম দত্তবান, প্রশ্ন করে কি উত্তর পাওয়া যাচ্ছে, কিম দিয়ে প্রশ্ন করে যেটা পাওয়া যাবে সেটা কোন কারক, মিষ্টান মিষ্ট নাকি গোষ্ঠান गोष्ठात গোষ্ঠান গোষ্ঠাত পাওয়া যাচ্ছে,
কিম দত্তবান, धेनुम রাজা धेन কিম দত্তবান। धेनुम ধেনুম धेनुम তাই স্যার। হ্যাঁ ओ धेनुम ধেনুম सर দত্তবান। धेनुम धेनुम होगा धेनुम হ্যাঁ তাহলে धन ধেনু का হচ্ছে কর্মকারক, কর্মকারক থেকে কি হবে দ্বিতীয়া, যেহেতু অনুক্ত, ঠিক আছে। উক্ত হলে কি হতো প্রথমা হতো, কিন্তু ঠিক আছে অনুক্ত হয়েছে যেহেতু দ্বিতীয়া। তারপর রাজা ধেনুম কেন দত্তবান, বিপ্রায় কেনা তস্মৈ हस्तेन বচন, हस्तेन হস্তেন, হস্তেন তাহলে করণকারক, অনুক্ত হচ্ছে যেহেতু করণকারক। দ্বিতীয়া। তারপর রাজা হস্তেন ধেনুম কস্মৈ विप्राय দত্তবান, सर सर विप्राय सर ये হ্যাঁ सेंटेंस हम लोग चतुर्थी लिख के कर विप्राय सकते हैं जो आप बोल रहे हैं হ্যাঁ হ্যাঁ ঠিক আছে जैसे ঠিক আছে ঠিক আছে। এটা বাক্য আছে তাই তো, রাজা গঙ্গা তীরে গোষ্ঠাৎ ধেনুম হস্তেনা বিপ্রায় দত্তবান। ঠিক আছে, তো কি বলা হচ্ছে, যেই অর্থে প্রত্যয় হবে সেটা উক্ত হবে। ঠিক আছে, তো দত্তবান এখানে তবতু প্রত্যয় আছে। দত্তবান এখানে কি প্রত্যয় আছে? তবতু প্রত্যয়। হ্যাঁ তবতু প্রত্যয়। তবতু প্রত্যয় এখানে কর্তা কর্তা অর্থে আছে। তাহলে এখানে বিপ্রায় মানে কি স্যার? হ্যাঁ বিপ্রায় ব্রাহ্মণ, বিপ্র মানে হচ্ছে ব্রাহ্মণ। ঠিক আছে, তো আচ্ছা। ব্রাহ্মণকে ধেনু দিচ্ছে। আচ্ছা, দত্তবান এখানে কর্তা অর্থে তবতু প্রত্যয় আছে, তাহলে কি উক্ত হবে এখানে? उक्त होगा ना सर কর্তা উক্ত হবে। কর্তা উক্ত হলে প্রথমায় আছে। ঠিক আছে, তাহলে দেখুন রাজা দত্তবান। আচ্ছা, বাদ বাকি সব কারক কি হবে? অনুক্ত হবে। তাহলে অনুক্ত হলে যেই কারক থেকে যেই বিভক্তি হওয়ার কথা সেই কারক থেকে সেই বিভক্তি হবে। ঠিক আছে, তাহলে প্রথমে কি দিয়ে প্রশ্ন করতে হবে? কিম দিয়ে। রাজা কিম দত্তবান, ধেনুম দত্তবান। ধেনু হচ্ছে কর্ম। ঠিক আছে, ধেনু হচ্ছে কর্ম, তাই তো? বলুন সকলে হ্যাঁ কি না। হ্যাঁ স্যার। হ্যাঁ, কর্ম। রাজা কেন ধেনুম দত্তবান, হস্তেনা। ঠিক আছে, সেই জন্য হস্তেনা হচ্ছে করণ। হস্তেনা হচ্ছে করণ। করণ। হ্যাঁ। আচ্ছা, রাজা হস্তেনা ধেনুম কস্মৈ দত্তবান, বিপ্রায় দত্তবান। সেই জন্য বিপ্র হচ্ছে সম্প্রদান, তাই সম্প্রদান থেকে চতুর্থী। ঠিক আছে, चतुर्थ রাজা হস্তেনা ধেনুম বিপ্রায় কস্মাৎ দত্তবান, गोष्ठात् গঙ্গা তীরে। গোষ্ঠা। সেই জন্য গোষ্ঠ হচ্ছে অপাদান। অপাদান। আচ্ছা, রাজা গোষ্ঠাৎ ধেনুম অধিকরণ। यस सर ঠিক আছে, বাদ বাকি সব কারক কি হচ্ছে? অনুক্ত হচ্ছে। অনুক্ত হলে যেই কারক থেকে যেই বিভক্তি হওয়ার কথা সেখান থেকে সেই বিভক্তি হলো। ঠিক আছে, দ্বিতীয়া থেকে কর্মকারক থেকে দ্বিতীয়া বিভক্তি। হস্তেনা এটা হচ্ছে করণ কারক, তাই তৃতীয়া বিভক্তি। বিপ্রায় এটা হচ্ছে সম্প্রদান কারক, তাই চতুর্থী বিভক্তি। গোষ্ঠাৎ এখানে হচ্ছে অপাদান কারক, তাই পঞ্চমী বিভক্তি। গঙ্গা তীরে এটা হচ্ছে অধিকরণ কারক, তাই সপ্তমী বিভক্তি। ঠিক আছে, সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এরপর দেখুন
ওটা হচ্ছে ত প্রত্যয়ের ক্ষেত্রে বললাম আপনাদের, ঠিক আছে। এরপর যখন তবতু প্রত্যয় হবে তখন কি হবে? তবতু প্রত্যয়ের ক্ষেত্রে দাও। দেখুন ত প্রত্যয়ের ক্ষেত্রে কি হচ্ছে এবার দেখুন। ত প্রত্যয় হচ্ছে কর্মণী অর্থে হয়, ঠিক আছে। তাহলে কর্মণী অর্থে হলে কোনটা উক্ত হবে? कर्म उक्त होगा। কর্ম কর্ম কর্তা। উক্ত হবে। কর্মণী এই অর্থে বলেছি। হ্যাঁ হ্যাঁ, কর্মণী অর্থে হলে কর্ম 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 উক্ত হবে, ঠিক আছে। তো দেখুন এখানে কর্ম কি ছিল? ধেনুহু, ধেনুম ছিল, সেটা যখন প্রথমায় এই কর্মণীতে হবে প্রথমায় যাবে, সেই জন্য ধেনুহু হলো, ঠিক আছে। এবার দেখুন ধেনুহু, এটা যেহেতু ধেনু শব্দ হচ্ছে উকারান্ত স্ত্রীলিঙ্গ, সেই জন্য দত্তা এটা হচ্ছে আকারান্ত হলো, ঠিক আছে, দত্তা, ঠিক আছে। এবার এইটা ওখানে বসিয়ে আমরা দেখি, তাহলে বুঝতে পারবেন ভালো করে। এখানে দেখুন দত্তবান, এখানে তবতু প্রত্যয় কর্তা অর্থে হয়েছিল, ঠিক আছে, সেই জন্য কর্তা প্রথমায় ছিল। এখানে ত প্রত্যয় কোন অর্থে হলো বললাম আমি? কর্ম অর্থে। কর্ম অর্থে, সেই জন্য কর্ম কি হচ্ছে দেখুন এখানে প্রথমায় আছে, ঠিক আছে। ধেনুহু এটা হচ্ছে উকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, সেই জন্য এখানেও আকারান্ত স্ত্রীলিঙ্গ হলো, ঠিক আছে, দত্তা। আচ্ছা, এরপর কি হবে বলেছিলাম, বাকি সব কারক কি হবে? অনুক্ত হবে, ঠিক আছে। তাহলে রাজা এটা কর্তা ছিল, কর্তা অনুক্ত হলে তৃতীয়াতে, দেখুন এখানে কর্তা অনুক্ত হয়ে তৃতীয়া বিভক্তিতে আছে, ঠিক আছে। গঙ্গা তীরে এটা অধিকরণ ছিল, এটা যেমন সপ্তমীতে আছে সেম সপ্তমীতেই রয়েছে, ঠিক আছে। গোষ্ঠাত এটা অপাদান ছিল, অনুক্ত আছে, সেই জন্য কি হয়েছে? অনুক্ত আছে বলে কি হয়েছে? পঞ্চমী। পঞ্চমীতেই আছে, ঠিক আছে। ধেনুহু এটা দ্বিতীয়ার এক বচনে ছিল, কিন্তু উক্ত হয়ে প্রথমার এক বচনে হয়ে গেছে। আচ্ছা, হস্তিনা তৃতীয়ার এক বচনে ছিল, তৃতীয়ার এক বচনেই আছে, চেঞ্জ হয়নি কোনো। তারপর বিপ্রায় চতুর্থীর এক বচনে ছিল, চতুর্থীর এক বচনেই আছে, কোনো চেঞ্জ হয়নি, ঠিক আছে। তাহলে চেঞ্জ শুধুমাত্র কোথায় হচ্ছে দেখুন, যদি তবতু প্রত্যয় থাকে তাহলে রাজা কর্তাতে থাকছে, এই প্রথমার এক বচনে থাকছে। যদি দত্তা থাকে তাহলে ধেনুটা কি হয়ে যাচ্ছে? প্রথমার এক বচনে হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছেন তাহলে ত প্রত্যয় আর তবতু প্রত্যয়ের পার্থক্যটা কোথায়? সকলে বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ, তাহলে তবতু প্রত্যয়ের ক্ষেত্রে সবসময় কর্তা উক্ত হবে, কর্তা সবসময় প্রথমায় থাকবে, বাদ বাকি যেই কারক যেই বিভক্তিতে হওয়ার কথা সেই বিভক্তিতে হবে, ঠিক আছে। কর্ম বা ত প্রত্যয়ের ক্ষেত্রে কর্ম উক্ত হবে, কর্ম উক্ত হলে প্রথমায় থাকবে, বাদ বাকি যত কারক আছে যেই কারকের যেই বিভক্তিতে হওয়ার কথা সেই কারক সেই বিভক্তিতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছেন সকলে? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে এবার বলুন, এরপর পরের দিন থেকে আমি আর আপনাদের কর্তৃবাচ্য কর্মবাচ্য পড়াবো না, ঠিক আছে। এরপর হচ্ছে ত প্রত্যয়, তবতু প্রত্যয় ইত্যাদি প্রত্যয়গুলো পড়াবো। তো আপনাদের যদি এখনো কারোর কর্তৃবাচ্য কিংবা কর্মবাচ্য কিংবা ত প্রত্যয়ের কর্তৃবাচ্য আর তবতু প্রত্যয়ের কর্তৃবাচ্য আর ত প্রত্যয়ের কর্মবাচ্য নিয়ে কোনো প্রশ্ন থাকে, সবই এক, ঠিক আছে। পুরো নিয়ম সবই এক, শুধুমাত্র তবতু প্রত্যয় থাকলে কর্তা উক্ত হয়ে প্রথমাতে থাকবে, আর ত প্রত্যয় হলে কর্তা উক্ত হয়ে প্রথমাতে থাকবে, ঠিক আছে। কারো কিছু প্রশ্ন থাকে? হ্যাঁ বলুন। আমরা যেমন আগে বললাম রাজা দত্তবান, তাহলে হ্যাঁ। এখানে ধেনুর ক্ষেত্রে দত্তবতী কেন হলো না, দত্তা কেন হলো? দত্তা হলো কারণ হচ্ছে দত্তবান, এখানে যে বান অংশটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে তবতু প্রত্যয়ের জন্য আছে।
আর আচ্ছা, বাদ হ্যাঁ, বাকি অবশিষ্ট যে দত্ত অংশটা এটা ত প্রত্যয়ের জন্য হচ্ছে। ঠিক আছে? এবার দেখুন হ্যাঁ, আপনি বলছেন যে দত্তবতী কেন হলো না? হ্যাঁ, আপনি যদি বুঝেছি। দত্তবতী করতেই চান, ঠিক আছে? তাহলে এখানে কি হবে দেখাচ্ছি আপনাকে। তখন কি হবে? রাজা হবে না। তখন কি হবে? রানী, না, রাজ্ঞী রানী, হয়ে যাবে। রাজ্ঞী গঙ্গা তীরে। বুঝতে কেন হলো এটা? কারণ কি আমি বললাম যে তবতু প্রত্যয়ের দ্বারা সবসময় কর্তা উক্ত হয়। ঠিক আছে? তাহলে কর্তা উক্ত হলে আমি কি বলেছি? কর্তা যদি পুংলিঙ্গ হয় তাহলে ক্রিয়াপদও পুংলিঙ্গ হবে। এখানে দেখুন রাজা পুংলিঙ্গ, সেই জন্য এখানেও পুংলিঙ্গ হচ্ছে। তবতু প্রত্যয় প্রত্যয়ের ক্ষেত্রে লিঙ্গ হয়। ঠিক আছে? ধাতু রূপগুলোর ক্ষেত্রে যেমন লিঙ্গর ব্যাপার থাকছিল না, এখানে লিঙ্গ হবে। ঠিক আছে? তাহলে রাজা যেহেতু পুংলিঙ্গ প্রথম পুরুষের একবচন ছিল, এখানেও রাজা প্রথম আর একবচন ছিল, সেহেতু এখানেও দেখুন পুংলিঙ্গের প্রথম আর একবচন। রাজ্ঞী যদি হয় তখন এটা দত্তবতী হবে। ঠিক আছে? অথবা যদি আপনি এখানে কোনো মিত্রম যদি ধরুন, ঠিক আছে, মিত্রম হচ্ছে অকারান্ত নপুংসক, তাহলে তখন কি হবে? দত্তবৎ পেয়ে যাবে। বুঝতে পেরেছেন চেঞ্জটা কখন হবে? সেটা এর পরের দিন আমি যখন আপনাদের তবতু প্রত্যয় পড়াবো তখন আরো ডিটেলসে পড়াবো। ঠিক আছে? বুঝতে পেরেছেন মণি ম্যাডাম? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার তবতু প্রত্যয়টা মানে কর্ম উক্ত হচ্ছে নাকি? তবতু প্রত্যয় কর্তা উক্ত, ত প্রত্যয়ে কর্ম। প্রত্যয় কর্তা কর্ম। सर হ্যাঁ বলুন। जैसे इसमें तवतु प्रत्यय में कर्ता उक्त हो रहा है तो वो प्रथमा में जा रहा है, হ্যাঁ और त प्रत्यय में कर्मा उक्त हो रहा है वो भी प्रथमा में ही जा रहा है। হ্যাঁ ठीक है, जो भी उक्त होगा वो प्रथमा में ही প্রথম, जाएगा। হ্যাঁ একই বললাম তো, আগেরটা যেমন সেম ओके, ছিল এখানেও সেম। ঠিক আছে? এখানে শুধু अच्छा, ओके, যখন এই তবতু প্রত্যয় থাকবে তখনই কর্তা উক্ত হবে, আর যখন ত প্রত্যয় থাকবে তখনই কর্ম উক্ত হবে। ঠিক আছে? বাদ বাকি সময় বাদ বাকি সব কারক কি হবে? অনুক্ত হবে। অনুক্ত হলে দ্বিতীয়া থেকে কর্মকারক থেকে দ্বিতীয়া, করণকারক থেকে তৃতীয়া, ঠিক আছে, সম্প্রদান কারক থেকে চতুর্থী, অপাদান থেকে পঞ্চমী, আর অধিকরণ থেকে সপ্তমী। ঠিক আছে? यस सर। হুম। सर कुछ एग्जांपल कर सकते हैं अगर टाइम है तो? এক্সাম্পল, এইটাই তো এক্সাম্পল, মানে রাজা গঙ্গা তীরে গোষ্ঠার ধেনু হস্তেন বিপ্রায় দত্তবান, এইটাই এক্সাম্পল। এখানে দেখুন দত্তবান এখানে তবত প্রত্যয় আছে, সেই জন্য হচ্ছে রাজা এখানে উক্ত হচ্ছে, সেই জন্য প্রথম আর এক বচনে আছে। আর দত্তা এখানে ত প্রত্যয় আছে, কর্ম উক্ত হচ্ছে ধেনু, সেই জন্য প্রথম আর এক বচনে আছে। ঠিক আছে? এবার ओके আমি सर। কি বললাম যে ত প্রত্যয় আর তবতু প্রত্যয়ের ক্ষেত্রে লিঙ্গ ফ্যাক্ট করে, তো এখানে যেহেতু রাজা পুংলিঙ্গ ছিল সেই জন্য দত্তবান রূপ হচ্ছে। ধেনুহু এটা যেহেতু স্ত্রীলিঙ্গ, সেই জন্য এখানে দত্তা হচ্ছে, দত্তাহ কিংবা দত্তম হচ্ছে না। ঠিক আছে? তো यस এটা এখন এইটুকু উদাহরণই মনে রাখুন। ঠিক আছে? আরো ডিটেলস উদাহরণ যখন আমি তবতু প্রত্যয় আপনাদের পরের দিন পড়াবো তখন আরো ডিটেলস উদাহরণ দেবো। ঠিক আছে? यस सर। হুম। তো তো এটা আপাতত সকলের কাছে স্পষ্ট। এর পরের দিন থেকে আমি যে কোনো যদি বাক্য দিই আপনাদের সবাই করতে পারবেন তো? কর্তৃবাচ্য থেকে কর্মবাচ্য, কর্মবাচ্য থেকে কর্তৃবাচ্য। ইয়েস স্যার। হুম। यस सर। এইটুকু মানে যদি আপনারা শিওর হয়ে বলেন তাহলে তাতেই আমার সন্তুষ্টি, আর কিছু লাগবে না। তারপর বাক্য ভুল হলে সেটা ঠিক করবার জন্য আমি আছি, কিন্তু আপনারা মনে জোর নিয়ে যদি বলেন যে হ্যাঁ পারবো, সেইটাই অনেক। ঠিক আছে? তো यस ওটা सर, একদম ऐसे महोदय। এইটুকু জোর যদি মনের মধ্যে রাখেন তাহলে কোনোদিন আর ভুলবেন না কর্তৃবাচ্য কর্মবাচ্য। ঠিক আছে? আচ্ছা, স্যার কারো হ্যাঁ বলুন। এই সপ্তাহের হোমওয়ার্ক। শুনতে পেলাম না, আরেকবার বলুন। হ্যালো। স্যার এই সপ্তাহের হোমওয়ার্ক। ও, এই সপ্তাহের হোমওয়ার্ক হচ্ছে আপনাদের, আমি এই স্টাডি ম্যাটেরিয়ালটা শেয়ার করছি আর আবার গ্রুপে। তো এখানে হচ্ছে প্রথম পাতা থেকে আপনারা 7টা বাক্য করেছেন। ঠিক আছে? বাদ বাকি যতগুলো বাক্য আছে আর আরেকটা পাতা আছে। ঠিক আছে? তো এই যে পুরো মানে যতগুলো 7টা করেছেন সেটা বাদ দিয়ে যতগুলো বাক্য আছে সবকটা বাক্য কর্তরি থেকে কর্মণি অথবা কর্মণি থাকলে কর্মণি থেকে কর্তরি করে পাঠাবেন। ঠিক আছে? আর আগের দিনের হোমওয়ার্কটা আপনারা বলছিলেন ওটা একটু আলোচনা করে দিতে, তো পরের দিন যখন আমরা আলোচনা করব একবার কেউ একটু মনে করিয়ে দেবেন প্লিজ, যে স্যার
সেই দিনের হোমওয়ার্কটাও আলোচনা করবেন বলছিলেন, তো দুটো একসঙ্গে আলোচনা করে দিয়ে আমরা নেক্সট পেপার ত আর তবত প্রত্যয়ে যাব, ঠিক আছে? বুঝতে পারলেন সকলে? यस सर। হ্যাঁ, আমি এক্ষুনি আপনাদের গ্রুপে শেয়ার করে দিচ্ছি স্টাডি ম্যাটেরিয়ালটা, তো আপনারা ওখান থেকে দেখে দেখে হোমওয়ার্কটা করে পাঠিয়ে দেবেন, ঠিক আছে? কারো যদি কিছু মানে অসুবিধা হয় তাহলে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, আমি আপডেটেড এটা পাঠিয়ে দিয়েছি আপনাদের গ্রুপে, আপনারা সকলে দেখে তাহলে হোমওয়ার্কটা পরের দিন করে আনবেন, ঠিক আছে? তো আজকে যেহেতু আপনাদের আর কারো কিছু প্রশ্ন নেই, আজকের ক্লাস তাহলে আমি এখানেই শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। শুভরাত্রি স্যার, ধন্যবাদ। शुभरात्रि सर, धन्यवाद হ্যাঁ महोदय। হ্যাঁ